আচ্ছা দেখো, আমরা তোমাদের লাস্ট ক্লাসে মোটামুটি বৃত্তের 7টা সমীকরণ দেখাইছিলাম। সো ওইখানে আসলে যে 7টা সমীকরণ ছিল ওইগুলো কিন্তু তোমাদের সবই তোমরা দেখছিলে যে এক্স আর ওয়াই দিয়ে, মানে এক্স আর ওয়াই ছিল আর কি সবগুলো সমীকরণে। সো এখন কাহিনী দেখো, আমরা যখন সরলরেখা পড়ছিলাম তখন কিন্তু আমরা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছিলাম। একটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ছিল পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর কি। সো কার্তেশীয়তে আমার ছিল এক্স আর ওয়াই দিয়ে, আর পোলার ছিল তোমাদের আর আর থিটা দিয়ে। তোমাদের মনে থাকে যে আর আর থিটা দিয়েছিল আর কি, ঠিক আছে। সো এখন দেখো, আমাদের এই চ্যাপ্টারে আমি যেটা বলছিলাম তোমাদের প্রথমে, যে আমাদের অনেকগুলো বৃত্তের সমীকরণ শেখা লাগে আর কি। সো এক্স আর ওয়াই দিয়ে যেহেতু তোমরা 7টা দেখছো, এখন আরও কিছু আছে, যেমন তোমাদের বলে বৃত্তের পোলার সমীকরণ বলে, বা বৃত্তের তোমাদের বলে এরকম যে প্যারামেট্রিক ইকুয়েশন বা পড়া, বা এরকম বলে যে তোমাদের পরামিতিক সমীকরণ আর কি, এরকম একটা জিনিস আছে। সো এখন আর থিটা দিয়ে যদি আমরা সমীকরণগুলো বের করি, মানে যে 7টা দেখছো তুমি, এই 7টাকে কিন্তু পোলার সমীকরণে দেখতে পারো। আর 7টা ছিল কার্তেশীয় সমীকরণ। সো পোলার সমীকরণ দিয়েও আমরা কিন্তু এগুলো দেখতে পারি। সো সেটা আমরা দেখব, তবে একটু পরে আর কি। সো সেটার সাথে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটাও দেখব, বা পরামিতিক সমীকরণটাও দেখবো আর কি। তবে আমরা 7টা সমীকরণের শেখার পরেও আরও কিছু জিনিস পড়ছিলাম। এখানে দেখছিলাম যে তোমাদের একদম লাস্ট ক্লাসের লাস্টের টপিকটা ছিল তোমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য ছিল এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য ছিল। সো ওইটা একটু মোটামুটি তোমাদের দেখাইছিলাম। সো আসলে ওইটা এখনও শেষ হয় নাই, মানে ওই টপিকটার আর একটু এক্সটেনশন আছে আর কি। তো যেহেতু তুমি এক্স এর খণ্ডিত অংশের দৈর্ঘ্য পড়ছো, বা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পড়ছো, বা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য, বা ওয়াই অক্ষের খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য এরকম পড়ছো। সো এখন আমি যেটা একটু দেখাবো সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো, আমরা এটা তো বুঝতে পারি যে একটা বৃত্ত এক্স অক্ষকে সেট করতে পারে, আবার কি ওয়াই অক্ষকেও কি আবার সেট করতে পারে আর কি, ঠিক আছে। সেট করতে পারে, আবার কিন্তু নাও পারে, এটাও কিন্তু হতে পারে। ওইখানে যে সেট করবে সবসময় এই বিষয়টা এরকম না। সো এখন দেখো, যদি এরকম হয়, যেমন আমরা পড়ছিলাম যে যদি এক্স অক্ষকে সেট করে, তখন দেখছিলাম এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য ছিল তোমাদের x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 ইকুয়াল টু 2√g² মাইনাস c এরকম ছিল। আর ওয়াই অক্ষের বেলায় ছিল ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য ছিল 2√of তোমার f² মাইনাস c এরকম ছিল, যদি তোমাদের ওটা মনে থাকে। যেমন আমি এখানে তোমাদের দেখা যাবে যে 2√f² মাইনাস c এরকম ছিল। হ্যাঁ, বা তুমি যদি কে h, k, r দিয়ে করো, তো 2 তোমাদের r² মাইনাস c² এরকম ছিল। সো এখন আমি তোমাদের এটাকে আর একটু মানে এক্সটেনশন করব, বলতে দেখো, সেট তো করতেই পারে, সেট ছাড়া আর কি করতে পারে, স্পর্শ করতে পারে। এখন ধরো সেট করবে না, স্পর্শ করবে। মানে আগের লাস্ট ক্লাসে দেখছি এক্স অক্ষকে মানে এক্স অক্ষ এটাকে সেট করছে, বা ওয়াই অক্ষ এটাকে সেট করছে। এখন আমি যদি দেখি যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, বা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, বা এক্স অক্ষটা বৃত্তটাকে স্পর্শ করছে, বা ওয়াই অক্ষটা বৃত্তটাকে স্পর্শ করছে। সো সেই বিষয়টা কীরকম হবে, মানে এক্স অক্ষকে এবার বৃত্তটা ছেদ না করে স্পর্শ করবে আর কি। ওরা এরকম বলে যে যদি বৃত্তটি তোমার এক্স অক্ষকে স্পর্শ করে, আসলে এই জিনিসগুলো তোমাদের মানে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে আর কি। আমি যেই মানে তোমাদের অ্যাডভান্স জিনিসগুলো দেখাচ্ছি আর কি, বুঝতে পারছো? কারণ আমি তো আগেই বলছি যে সূত্র জানলে এই চ্যাপ্টারের অঙ্ক শেষ করে ফেলা যায়, কিন্তু ওগুলোতে ভাইয়া তোমাদের লাভ হবে না আর কি, বুঝতে পারছো? সো এটা আসলে খুব ইম্পর্টেন্ট, মানে এক্স অক্ষকে স্পর্শ করে ছেদাংশ বা ছেদাংশ দৈর্ঘ্য করে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সোজা কথা। তাহলে দেখো, কারণ দেখো আমার এক্স অক্ষকে কিন্তু অনেকভাবে স্পর্শ করতে পারে। সো সেটা কীভাবে করতে পারে দেখো, যেমন ধরো এটা আবার এটা আমার মূল বিন্দু। হ্যাঁ, সো এক্স অক্ষকে অনেকভাবে স্পর্শ করতে পারে, মানে দেখো আমি 4টা কোঅর্ডিনেটে কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করার ছবি আঁকতে পারবো। দেখো এখানে যদি এরকম হয়,
দেখো আমার এই বৃত্তটা কিন্তু আমার এক্স অক্ষকে সেট করে না, জাস্ট স্পর্শ করছে। সেমভাবে ধরো এখানেও আমি আঁকতে পারি। দেখো আমার এই বৃত্তটাও কিন্তু আমার এক্স অক্ষকে কী করছে, তোমাদের বলতে পারো যে স্পর্শ করছে, সেট করা নাই। তারপর তোমরা এখানেও দেখাতে পারো। আর একটু নিচে দিই, একটু দূরে দিলে ভালো হতো, যাক সমস্যা নেই। জাস্ট এটা একটা তোমাদের বোঝার জন্য একটা ছবি, আমি অন্য একটা বড় ছবিতে সব দেখাবো। সো এখানে দেখো আমার জাস্ট ও কী করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, সেট করে নাই। এরকম। সো দেখো ও কিন্তু বিভিন্নভাবে আমার এক্স অক্ষকে কী করতে পারে, স্পর্শ করতে পারে। হ্যাঁ, সো এখানে দেখো কোনো বৃত্তটাই কিন্তু আমার এক্স অক্ষকে সেট করে না, স্পর্শ করছে আর কি, ঠিক আছে, অনেকভাবে স্পর্শ করতে পারে। সো এটার জন্য আমার একটা বড় একটা ছবি লাগে। তবে ছবি দেখানোর আগে এখানে আমার ধরো এইরকম ছিল যে এটা হচ্ছে আমার কেন্দ্র, সবগুলো কেন্দ্রই আমার সি, কেন্দ্র সি হলে আমি জানি এটা মাইনাস জি কমা মাইনাস এফ। এটা অর হচ্ছে আমার সি হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। সো এখানেও আমার কি কেন্দ্র সি হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। এখানেও সেম, এটা হচ্ছে আমার কেন্দ্র আর কি। সো এখানে আসলে কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো তোমাদের একটু পরে দেখাবো। আমি এখন দেখো আমি আগে একটা বড় চিত্র আঁকি, ওইটা থেকে তোমাদের কিছু জিনিস বুঝে দেন এখানে আমরা ব্যাক করতেছি আর কি। যেমন ধরো এরকম, সো এটা হচ্ছে ধরো আমার মেইন ছবি আর কি, মেইন ছবি। কাহিনীটা ওখানে কি হইতেছে, যেমন এটা হচ্ছে আমার মানে একটা ছবি দিয়ে দেখো, বাকি সবগুলো তোমরা বুঝতে পারবা 4টা কাজের জন্যই। এটা আমার মূল বিন্দু। সো আমি একটা বড় টাইপের একটু বৃত্ত আঁকি এখানে, কারণ অনেক কিছু এখানে দেখাতে হবে। এদিকে আঁকে আর একটু স্পর্শ করানোর জন্য এখানে দিই। এটা জাস্ট স্পর্শ করছে, সেট করে নাই আর কি। হ্যাঁ, এত দুঃখ। এটা হচ্ছে তোমার ধরো বৃত্তটা। সো এই বৃত্তের কেন্দ্র আমি বলে দিলাম মাইনাস জি এফ। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি 0। আমি জেনারেল সমীকরণটা লিখলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ দিছি আর কি, আমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার মাইনাস জি কমা মাইনাস এফ আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার যদি বৃত্তের কেন্দ্র হতে আমি যদি একটা লম্ব টেনে দিই, মানে এক্স অক্ষের উপর, দেখো এরকম যদি একটা লম্ব টেনে দিই, ধরো এইটা আর কি, একটা লম্ব টেনে দিলাম আর কি, মানে কেন্দ্র হতে একটা লম্ব টেনে দিছি আজকে, যা হচ্ছে তোমার ধরো ধরো এটা হচ্ছে আমার এই লম্বটা হচ্ছে তোমার এক্স অক্ষকে আমার পি বিন্দুতে স্পর্শ করে আর কি। ধরো আমি কেন্দ্র হতে একটা লম্ব টেনে দিয়েছি এক্স অক্ষের উপর। সো তুমি বলতে পারবা যে আমার এই লম্বটা হচ্ছে কি করছে, যে এক্স অক্ষকে পি বিন্দু স্পর্শ করে, বা বলতে পারো যে পি বিন্দুতে আমার এক্স অক্ষকে স্পর্শ করে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এই যে সি বিন্দু তো আমার কেন্দ্র, আর পি বিন্দু হচ্ছে আমার ধরো স্পর্শ বিন্দু আর কি, বুঝতে পারছো। তাহলে আমি যদি একটু ভালোভাবে বলি তাহলে তোমরা বলতে পারো যে এই যে
মাইনাস জি কম মাইনাস এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা এক্স অক্ষকে পি বিন্দুতে কী করছে, স্পর্শ করছে, ঠিক আছে। বা আমরা এখান থেকে একটা লম্ব টেনে দিয়েছি যেটা হচ্ছে পি বিন্দুতে আমার স্পর্শ করে এক্স অক্ষকে। সো বলতে পারো যে আমার এই বৃত্তটা পি বিন্দুতে কি এক্স অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, সো তার মানে এই পি বিন্দুর নাম কিন্তু আমার স্পর্শ বিন্দু বলতে পারো। সো আমি এটাকে বলি স্পর্শ বিন্দু, এটাকে বলি স্পর্শ বিন্দু। এখন এটা বুঝতে পারলাম পি বিন্দু স্পর্শ বিন্দু। তবে তোমাদের এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে একটা বৃত্ত কিন্তু আমার একটা রেখাকে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করতে পারে। সবসময় মনে রাখবা যে একটা বৃত্ত একটা রেখাকে সবসময় কি একটা বিন্দুতে স্পর্শ করতে পারে। বুঝতে পারছো? তার মানে আমার এই বৃত্তটা আমার এক্স অক্ষ বা এক্স যে রেখাটা আছে এক্স অক্ষ নামে এই রেখাটাকে কি একটা বিন্দুতে স্পর্শ করছে, সেটা হচ্ছে আমার পি বিন্দু। বুঝতে পারছো? তাহলে আমার দেখো এখানে বৃত্তের কেন্দ্র কিন্তু আমার মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে দেখো আমি কিন্তু এই যে স্পর্শ বিন্দু এটার কিন্তু স্থানাঙ্ক আমি নির্ণয় করতে পারবো। কারণ দেখো যেহেতু আমার বলতে পারবা যে এখানে যেহেতু এখানে তোমাদের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে দেখো এই দূরত্বটা কি আমার একটু আমি ইয়া করে দেখাই। দেখো এই যে দূরত্বটা আছে এটা কিন্তু আমার শিট, এটা হচ্ছে তোমাদের মাইনাসের জি, এটা হচ্ছে মাইনাসের জি, আর যে এটা মাইনাস জি হলে কিন্তু এটাও মাইনাসের জি আর কি। আমি যদি এভাবে টেনে দিই, এটাও কি আমার মাইনাসের জি, তুমি বলতে পারো এটা মাইনাসের জি, এই পুরোটা আছে মাইনাসের জি। আর এই যে যে উচ্চতাটা তোমার সিপি যে দূরত্বটা আছে এটা কিন্তু আমার কি বলতে পারবো মাইনাসের এফ। এটা তো বলাই যায় যদি আমার সি বিন্দুর স্থানাঙ্ক হয় বা কেন্দ্রটা হয় মাইনাস জি কমা মাইনাস এফ। বুঝতে পারছো? তাহলে ওপি ইকুয়াল টু মাইনাস জি আসে, আর হচ্ছে তোমাদের এই সিপি ইকুয়াল টু আসে কি আমার মাইনাস এফ, ঠিক আছে, দূরত্ব, ঠিক আছে। সো এখন দেখো আমরা আরেকটা জিনিস জানি যে কেন্দ্র হতে আমার পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু এখানে আমার কি আসছে দেখো, এটা অন্য কালার দিই, এটাই কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ আমি জানি আর, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আরটা কি আসবে দেখো, এটা কিন্তু আর, আর ইকুয়াল টু কি আসবে দেখো, এফটা মানে মাইনাস এফ এর মান বা এফ এর মানটাই কিন্তু আমার কি হইতেছে আর হইতেছে। তাহলে এটা হবে কি আমার এফ এর মান বা মাইনাস এফ এর মান, এটা হবে আমার বৃত্তের ব্যাসার্ধ। দেখো বুঝো কিনা, মানে মাইনাস এফ যে দূরত্বটা হবে সেটাই হবে কিন্তু আমার কি মাইনাস এফ এর যে দূরত্বটা আছে সেটাই হবে আমার বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই কেন্দ্রের কোটি তো আমার মাইনাস এফ বা এফ হতে পারে বা মাইনাস থ্রি বা শুধু থ্রি তো হতে পারে, মানে প্লাস মাইনাস হতে পারে, কেন্দ্রের কোটি কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাসার্ধ তো ভাই কখনো প্লাস মাইনাস হতে পারে না। মানে মাইনাস এফ হলে আমার ধরো এটা হবে হচ্ছে উপরে হবে, মাইনাস এফ হলে কি উপরে হবে। আর যদি আমার কি হয় যে মানে তোমরা তো জানো যে মাইনাস এফ ইকুয়াল টু প্লাস হলে আমার এটা উপরে, আর যদি মাইনাস এফ নিচে হলে তাহলে আমার নিচে আর কি, ঠিক আছে। মানে আমি তোমাদের এগুলো একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, সো মাইনাস এফ এর মান যদি আমার পজিটিভ আসে তাহলে আমার এটা কি হবে, মানে বৃত্তের কেন্দ্রটা কি আমার এক্স অক্ষের উপরে হবে। আর মাইনাস এফ এর মান যদি মাইনাস আসে তাহলে কি আমার বৃত্তের কেন্দ্র কিন্তু কি হবে যে এক্স অক্ষের নিচে আসবে। এটা কিন্তু তোমরা আগে থেকে জানতা। বুঝতে পারছো? সো যদি হয় তার মানে আমি বুঝতে পারলাম যে আমার কেন্দ্রের কোটির মান কিন্তু প্লাস মাইনাস হতে পারবে আর কি, ঠিক আছে। সো এখানেও বাম পাশে কিন্তু আমার কি উপরে নিচে হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সো এটা তোমরা আগেও জানতা যে এখানে বাম পাশে দেখো আমার যদি মাইনাস এফটা যদি প্লাস আসে তাহলে উপরে হবে, আর মাইনাস এফ যদি মাইনাস আসে তাহলে সেটা হবে নিচে আর কি, ঠিক আছে, বা ওয়াই অক্ষর বাম তুমি দেখতে পারো আর কি। সো এটা আমরা আগে ব্যাখ্যা করছিলাম। এখন দেখো মানে তোমার যদি মনে থাকে যে কেন্দ্র উপরে হলে আমার এফটা ছিল হচ্ছে কি তোমাদের যে এফ ইকুয়াল টু হয় মাইনাস, যদি তোমাদের মনে থাকে আমি আগে পড়াইছিলাম। আর আর তার সামনে মাইনাস থাকলে তো মাইনাস প্লাসে চলে আসে আর কি। বুঝতে পারছো না? সো সেমভাবে যদি এফটা আমার কি হয় মাইনাস হয় তাহলে আমার কি হয় তোমার মাইনাস এফটা কি প্লাস আসে এরকম। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। আবার পড়ছিলাম যে কেন্দ্র যদি এক্স অক্ষের নিচে হয়
বা এখানে নিচে হয়, তাহলে এই পাশে আর এই পাশে যদি নিচে হয় সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে এফটা প্লাস আসে, তখন মাইনাস এফ ইকুয়াল টু কি আসে, আমার মাইনাস আসে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে আমরা এটা দেখছিলাম আর কি, যে আমরা বলছিলাম যে এফ ইকুয়াল টু যদি পজিটিভ হয় তাহলে কেন্দ্র হবে এক্স অক্ষের তোমাদের নিচে, আর যদি আমার এফ ইকুয়াল টু মাইনাস আসে তাহলে আমাকে কেন্দ্র হবে এক্স অক্ষের কি আমার উপরে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমার ঘটনা হচ্ছে, সো বুঝতে পারছো আশা করি, এটা কিন্তু প্যাচ লাগায় না, কারণ আমি এটা তোমাদের একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এখানে এই যে এখানে দেখাইছিলাম, দেখো এই যে এফটা দেখাইছিলাম, দেখো এফ ইকুয়াল টু 0 হলে কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত ছিল, তবে এখানে প্লাস হলে দেখো আমার কি আসছে, দেখো কেন্দ্রটা হচ্ছে আমার কি বৃত্তের এক্স অক্ষের নিচে অবস্থিত। তারপরে এফ ইকুয়াল টু যদি আমার মাইনাস আসে তাহলে দেখো আমার তোমার এক্স অক্ষের উপরে অবস্থিত, এটা আমি দেখাইছিলাম। কারণ এফ এর মান কি প্লাস আসা মানে কি মাইনাস এফ এর মান কি মাইনাস, তাহলে যদি মাইনাস এফ এর আমার কিন্তু তো মাইনাস এফ, আমার কিন্তু তো এফ না, তাহলে এফ এর মান প্লাস আসা মানে মাইনাস এফ এর মান মাইনাস আসা, তার মানে কি এটা হবে হচ্ছে আমার এক্স অক্ষের নিচে। আবার যদি এফ এর মান আমার কি আসে মাইনাস আসে, তাহলে মাইনাস এফ এর মান কি আসে পজিটিভ আসে, এই জন্য এটা হয় আমার হচ্ছে এক্স অক্ষের উপরে। সো এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই, এটা তোমরা জানো। তার মানে আমি এখান থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে এখানে যে কেন্দ্রের যে কোটি আছে বা ভুজ যেটাই বলো, এটা কিন্তু আমার প্লাস মাইনাস হতে পারে, কারণ আমরা আগে দেখছি এফ এর মান প্লাস হলে কী হয়, এফ এর মান মাইনাস হলে কী হয়। সো যেহেতু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু আমার আসল কথা হচ্ছে এখানে আমার বৃত্তের কেন্দ্র তো কখন প্লাস মানে মাইনাস হতে পারবে না, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো কখনো মাইনাস হতে পারবে না, কারণ ব্যাসার্ধ তো একটা দূরত্ব তো অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এখানে তো মাইনাস এফ থাকে আমার কেন্দ্রের স্থানাঙ্ক, তবে আমার এখানে ব্যাসার্ধটা মাইনাস এফই হবে, তো মাইনাস এফের মান হবে আর কি, মাইনাস এফ না মাইনাস এফের মান হবে আর কি, বুঝতে পারছো। সো কারণ ব্যাসার্ধ তো সর্বদা পজিটিভ আর কি, তার মানে কেন্দ্রের কোটি কিন্তু আমার ব্যাসার্ধ হবে না। এখানে কি হবে, যদি এক্স অক্ষকে আমার এই বৃত্তটা স্পর্শ করে, তাহলে কেন্দ্রের কোটি কিন্তু আমার কি হবে না, ব্যাসার্ধ হবে না, কেন্দ্রের কোটির মান হবে আমার ব্যাসার্ধ আর কি, মানটা হবে ব্যাসার্ধ। মানে বিষয়টা এরকম, ধরো আমি যদি একটু বোঝাই, যেমন এইরকম যে যদি মাইনাস এফ ইকুয়াল টু ফাইভ হয়, 5 দেওয়া আছে, তাহলে তোমার এরকম, বা যদি এরকম আসে মাইনাস এফ ইকুয়াল টু -5 আসে, কিন্তু ব্যাসার্ধ আমার কী হবে দেখো, যাই হোক না কেন ব্যাসার্ধ কিন্তু আমার শুধু 5ই হবে, বুঝতে পারছো। কারণ দেখো আমার এইটা যেই কথা, যেমন আমি যদি মডুলাস করে দিই, এটা কিন্তু 5 আসবে, বা তুমি যদি -5 কে মডুলাস করো, এটাও কিন্তু 5 আসবে, এই জন্য আমি একটা মডুলাস দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কথা হলো যে একটা বৃত্ত, মানে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে, যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমার কেন্দ্রের কোটির মান হবে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, এটাই আমি এখানে দেখাইছি, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার প্রথম কথা। এখানে আরও বিষয় আছে। সো প্রথম কথাটা কি বুঝতে পারছো তোমরা, যে এখানে কোটিটা হবে না ব্যাসার্ধ, কোটির মান হবে বৃত্তের ব্যাসার্ধ আর কি। ঠিক আছে, সো বা কেউ যদি তোমার এরকম মানে এফ এর মান লেখে তাও হবে। দেখো আমি মানে তুমি যদি এরকম লেখো, এখানে আমি বলছি যে অন্য একটা কালার নেই, যে আর ইকুয়াল টু তুমি যদি এটা লেখো -f, মানে তবে মডুলাস এটা লিখলে হবে, বা আর ইকুয়াল টু তুমি যদি এরকম লেখো শুধু এফ, তাও হবে, কারণ এটা তো আমার কি এফ এর মানটা তো অলওয়েজ পজিটিভ, তাই না। এই হচ্ছে তোমাদের ব্যাপার। ঠিক আছে, আর আরেকটা কথা, তোমরা এইচ কমা কে দিয়ে এখানে লিখতে পারো, কোনো সমস্যা না। যদি কেন্দ্র তোমরা ধরো হচ্ছে এরকম, যে অন্য একটা কালার নাই, কোনো কালার, আচ্ছা এটা একটা আছে, যেমন কেন্দ্রতে যদি আমার এইচ কমা কে ধরো, এইচ কমা কে, তাহলে দেখো এখানে আমার কেটা কিন্তু হবে, কেটা কোটি, তাহলে কোটির মান হবে, তাহলে আর ইকুয়াল টু হবে এখানে দেখো কে এর মান আর কি। ঠিক আছে, কে এর মান, বুঝতে পারছো। সো এইচ ব্যাপারে, কারণ এইচ কমা কে আমরা এইচ কি ধরছিলাম কি, তার মাইনাস ইকুয়াল টু এইচ, আর কি হচ্ছে মাইনাস এফ ইকুয়াল টু কে ছিল আর কি। ঠিক আছে, সো এর ফার্স্ট কথা হচ্ছে তোমাদের এখানে কে এর মানটা বা তোমার কেন্দ্রের কোটির মানটা হবে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো সেকেন্ডলি, আমার এখানে দেখো কেন্দ্রের ভুজ ছিল কত আমার মাইনাসের জি, এটা তো তোমরা জানো আর কি, মাইনাস জি হচ্ছে কেন্দ্রের ভুজ, আর স্পর্শ বিন্দুর ভুজও দেখো মাইনাসের জি, বুঝতে পারছো। এখানে তো কোটি শূন্য, এটা তো আমরা জানি।
দেখো কেন্দ্রের ভুজ হচ্ছে আমার কত -g, আর স্পর্শবিন্দুর ভুজও কিন্তু আমার -g, এই দূরত্বটা -g, এই দূরত্ব কিন্তু আমার -g। তাহলে দেখো আমি এখানে দেখো এখানে এরকম লেখা যায়, যেমন কেন্দ্রের স্থানাঙ্কটা এরকম লেখা যায় তোমাদের মাইনাসের, মানে তোমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক -g,0 আর কি। হ্যাঁ, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -g,0, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্পর্শবিন্দুর ভুজ আর কেন্দ্রের ভুজ মানে দূরত্বটা কিন্তু সমান আর কি, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে এটা দেখতে পাইলাম, কারণ আমরা আগে বলছি যে তোমার কি বলে, যদি এইটা আমার কি হয় -g হয়, এটা -g হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু, এটা একটা পুরোটা আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের বিপরীত বাহুতে সমান। সো এটা যদি -g হয়, এটাও কি আমার -g হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রের ভুজ আর স্পর্শবিন্দুর ভুজ কিন্তু আমার সমান, তাহলে পি বিন্দু আর সি বিন্দু কিন্তু ভুজ সমান। সো এটাকে তুমি -g লিখতে, -g,0 লিখতে পারো, বা তুমি এখানে কি করতে পারো যে h,0 লিখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে আর এটা তো বুঝতে পারছো যে এটা যেহেতু আমার পি বিন্দুটা, স্পর্শবিন্দুটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে কি আমার স্পর্শবিন্দুর কোটি কিন্তু শূন্য, বুঝতে পারছো? এটা বুঝতে পারলাম। তাহলে স্পর্শবিন্দুর কোটি কিন্তু আমার সবসময় এখানে শূন্য হবে, কারণ স্পর্শবিন্দুটা কিন্তু আমার এখানে কি করছে, x অক্ষের উপর অবস্থিত। তাহলে আমার স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে, তুমি বলতে পারো যে -g,0, বা তুমি বলতে পারবে হচ্ছে তোমাদের এরকম এরকম বলতে পারবা যে, বা এটাকে বলতে পারবা এরকম, মানে h,0, এটা বলা যাবে, সমস্যা নাই আর কি, ঠিক আছে। পির স্থানাঙ্ক বা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমার কেন্দ্রীয় স্থানাঙ্ক হচ্ছে -g, -f, আর তোমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -g, কি 0, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো কেন্দ্রের ভুজ আর স্পর্শবিন্দুর ভুজ কিন্তু সর্বদা সমান হওয়া, যদি আমার কি তোমার আর কোটিটা কি হবে, স্পর্শবিন্দুর কোটি সর্বদা শূন্য হবে এখানে, যদি x অক্ষকে আমার স্পর্শ করে আর কি, ঠিক আছে। তার মানে এখানে বিষয়টা কি জানা, কি বের হলো সেকেন্ডে হচ্ছে আমার, যদি তুমি বাইনের চান্স কেন্দ্রটা জানো, তাহলে কিন্তু তুমি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবা। মানে কেন্দ্রের স্থানাঙ্ক জানা থাকলে আমরা অটোমেটিকলি আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবো আর কি, ঠিক আছে। বা বিপরীতক্রমে তুমি বলতে পারো যে যদি তুমি মানে x অক্ষে কোনো বিন্দুতে স্পর্শ করে, তাহলে সাথে সাথে তুমি কিন্তু কেন্দ্রের ভুজও কিন্তু জেনে যাবা আর কি। মানে উল্টাভাবে বললে যে যদি তুমি দেখো যে একটা বৃত্ত আমার x অক্ষকে স্পর্শ করছে, তাহলে বাইনের চান্স তুমি যদি এই স্পর্শ বিন্দুর কি স্থানাঙ্ক জানো বা ভুজটা জানো, অবশ্যই তুমি কি কিন্তু কেন্দ্রের স্থানাঙ্কটা মানে কেন্দ্রের ভুজটা কিন্তু বলে দিতে পারবে, বুঝতে পারছো, বা -2টা বলে দিতে পারবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা বুঝতে পারলাম যে কেন্দ্র জানলে স্পর্শবিন্দু আমরা বের করতে পারবো আর কি, বা স্পর্শবিন্দু জানা থাকলে আমরা কেন্দ্রের ভুজের মানটা কিন্তু আমরা বের করতে পারবো। সো এটা হচ্ছে কথা। তার মানে দুইটা জিনিস হলো, একটা হচ্ছে আমরা যখন দেখতে পাইছি যে একটা বৃত্ত কি x অক্ষকে আমার স্পর্শ করে, যখন স্পর্শ করে তখন কি হয়, তখন প্রথম ঘটনাটা ঘটা হচ্ছে যে কেন্দ্রের কোটির মান হচ্ছে গিয়ে আমার ওই বৃত্তের ব্যাসার্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কি হয় যে এই তোমাদের স্পর্শ যে বিন্দুটা আছে, এই স্পর্শ বিন্দুর ভুজটা হয় হচ্ছে আমাদের কেন্দ্রের ভুজের সমান আর কি। তারপরে কেন্দ্রের ভুজ যা হয় স্পর্শবিন্দুর ভুজ কিন্তু তাই হয়। বা তুমি বলতে পারো আমি কিন্তু স্পর্শবিন্দুটা বের করতে পারি, হ্যাঁ, বা তুমি বলতে কীভাবে বের করি, কারণ কেন্দ্রের ভুজ আর স্পর্শবিন্দুর ভুজ সমান। সো এইভাবে তুমি সামারি আকারে বললে এখানে বলতে পারবো যে আমরা অবশ্যই যদি x অক্ষকে স্পর্শ করি, তাহলে সেকেন্ডলি আমরা বলতে পারবো যে যদি স্পর্শবিন্দু আমার জানা থাকে, তাহলে কেন্দ্রের ভুজ আমি বের করতে পারবো, বা কেন্দ্র যদি জানা থাকে, তাহলে আমি কি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো আর কি। সো এটা হচ্ছে একটা বিষয় গেল। সো এটা হচ্ছে ব্যাপার। আর এই বিষয়গুলো তো তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু আমার ছিল এইচ, এটা এইচ ছিল, এটা ছিল আমার কি এইচ, এটা ছিল কিন্তু আমার কি এই জিনিসগুলো একটু মাথায় রাখে, নতুন করে বলার কিছু না। তার মানে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি আর কি, একটা হচ্ছে তোমাদের ব্যাসার্ধটা হলো হচ্ছে কোটির মান, আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, বা স্পর্শবিন্দু জানা থাকলে আমি কেন্দ্রের ভুজ বের করতে পারবো। এখন থার্ডলি দেখো, আমরা লাস্ট ক্লাসে যে পড়ছিলাম যে এক্স অক্ষকে যদি বা এক্স অক্ষ যদি আমার কি করে একটা বৃত্তকে ছেদ করে, তাহলে কি ওই ছেদক অংশের দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারতাম এখানে। এখন দেখো যখন এখানে কিন্তু ছেদ করা নাই, এখানে কিন্তু স্পর্শ করছে, এখানে কিন্তু আমার ছেদ করা। এখন স্পর্শ করা মানে কি, মানে স্পর্শ করা মানে এটা বুঝতে হলে দেখো
এক্স অক্ষ যখন আমার এই বৃত্তটাকে ছেদ করে তখন কিন্তু আমরা একটা ছেদক অংশের দৈর্ঘ্য পাইছিলাম আর কি, ঠিক আছে। সো এখন এখানে কিন্তু ছেদ করে না, এখানে স্পর্শ করছে। এখন আমি যে তোমাদের ছবিটা দেখাইছি, দেখো ও কিন্তু তোমার এখানে মানে এই বৃত্তটা কিন্তু 4টা কোণের থেকেই আমার এক্স অক্ষকে স্পর্শ করতে পারে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? এখন দেখো যেখানে থেকে সেই বৃত্তটাকে স্পর্শ করুক না কেন সবখানে কিন্তু আমার মাইনাস মানে যে মাইনাস এফটা ছিল সেই মানটা হবে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, মানে এইরকম আর কি। এই যে দেখো এটা হচ্ছে আমার এই যে এটা কিন্তু ছিল আমার কি মাইনাসের এফ, ঠিক আছে। বা এখানে এটা বলতে পারো যে মাইনাস এফ, এটা কিন্তু আমার কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটাই কিন্তু আমার আর, এটাই আর, এখানেও সেম, এটা এখানে সেম। এটা কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্ব তো আমার কি বৃত্তের ব্যাসার্ধ, মাইনাস এফ এর মান হবে আর কি, এটাও কিন্তু আমার মাইনাস এফ। আর এরকম ঘটনাটা। তাহলে ফার্স্ট কথা বুঝতে পারছি আমার এই বৃত্তটা 4টা কোণে যেখানে থাকুক না কেন আমার কি ওই কেন্দ্রের কোটির মানটা হবে আমার বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, কারণ কেন্দ্র হতে পরিধিপূর্ণ দূরত্বই আমার বৃত্তের ব্যাসার্ধ আর কি, ঠিক আছে। সো আর সবখানে কিন্তু আমার স্পর্শ তোমার বলতে পারো সবখানে কিন্তু আমার স্পর্শ বলতে ভুজ হবে মাইনাসের জি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মাইনাস জি আমি কারণ এটা কেন্দ্রের ভুজ কিন্তু আমার মাইনাস জি আর কি। এখন তুমি আর কি মানে প্যাচ লাগাও না, তুমি বললা যে যদি ডানে হলে তো মাইনাস জি, ডানে হলে এখানে মাইনাস জি দিচ্ছেন, বামে হলে কি আমি মাইনাস জি মানে মাইনাস জি কেন দিচ্ছেন, এটা তো আলাদা আলাদা হবে, হ্যাঁ। এটা এরকম তুমি বলতে পারো উল্টাপাল্টা প্রশ্ন। সো আসলে আমরা এখানে জি এর মানটা বসাই না, কারণ দেখো আমরা তোমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যে আমার কি ডান মানে ওয়াই অক্ষের ডানে আমার জিটা কি হয়, জি এর মানটা হয় তোমাদের পজিটিভ আর কি, বা মানে জি ডানে হয় জি এর মান নেগেটিভ, সরি আর কি। তোমাদের ওয়াই অক্ষের ডানে হয় হচ্ছে জি এর মান নেগেটিভ, যার কারণে মাইনাস জি এর মান আসে পজিটিভ। আর ওয়াই অক্ষের বামে আসে হচ্ছে তোমাদের জি এর মানটা পজিটিভ, যার কারণে মাইনাস জি এর মান আসে হচ্ছে আমার নেগেটিভ, এরকম আসে, ঠিক আছে। এই জন্য এটা হয় বামে, এটা তোমাদের মনে আছে। সো এটা যদি মনে থাকে এটা আমরা আর কি সূত্র আকারে লিখছিলাম আর কি। সো এখানে তুমি মানে যেটা বুঝেছো যে এখানে তোমার যে কোনোখানে আমার কি কেন্দ্রটা থাকুক না কেন আমার মাইনাস জি কম মাইনাস এফ কিন্তু আমার কেন্দ্রের ব্যাসার্ধ তোমার কেন্দ্রীয় স্থানাঙ্ক হবে আর কি, ঠিক আছে। সো যেখানে আমার কি স্পর্শ করুক না কেন আমার এখানে তোমার স্পর্শ বিন্দুর তুমি কি বলতে পারবো যে স্থানাঙ্ক কিন্তু মাইনাস জি কমা জিরো লিখতে পারবো আর কি, মাইনাস জি কমা জিরো, মাইনাস জি কমা জিরো, মাইনাস জি কমা জিরো সবখানের ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারবো স্পর্শবিন্দুর স্থান হচ্ছে মাইনাস জি কমা জিরো, কারণ আমি এখানে জি এর মানটা কিন্তু বসাই না, ঠিক আছে। জি এর মানটা বসালে আমি বুঝতে পারবো যে আসলে আমার কেন্দ্রটা কি এখানে হবে নাকি এখানে হবে নাকি এখানে হবে না এখানে, ইন জেনারেল আমরা লিখছি আর কি, ঠিক আছে। কারণ কেন্দ্রের স্থানাঙ্ক ইন জেনারেল তো মাইনাস জি কমা মাইনাস এফ ই, হ্যাঁ। সো এটাও বুঝতে পারলাম ব্যাসার্ধ হইতেছে সব জায়গার ক্ষেত্রে হচ্ছে মাইনাস এফ এর মান, আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক সব জায়গার ক্ষেত্রে হইতেছে মাইনাসের জি কমা জিরো, কারণ এখানে হচ্ছে আমার এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা হচ্ছে দেখো আমরা জাস্ট একটা ছবি আঁকছি, তবে এরকম ছবি কিন্তু আমরা 4টা আঁকতে পারি, এখানে একটা আঁকতে পারি, এখানে একটা আঁকতে পারি, এখানে একটা আঁকতে পারি আর কি, ঠিক আছে। সবগুলো করতে কিন্তু সেম আসবে আর কি, 4টির ক্ষেত্রে আমার মানে যেটি এখন এখনো ঘটনা কিন্তু আমার সেমই আসবে। তাহলে আমি সবগুলোর ক্ষেত্রের জন্য প্রথমে লিখতে পারবো যে একদম 1 নাম্বার মনে রাখবা, যদি একটা বৃত্ত কি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে প্রথমটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ হবে বৃত্তের ব্যাসার্ধ তোমার কেন্দ্রের কোটির মান আর কি, কেন্দ্রের কোটির মান, বুঝতে পারছো? কেন্দ্রের কোটির মান মানে এরকম আর ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে তোমাদের মাইনাস এফ এর মান, বা এফ এর মান লিখলেও হয়, হ্যাঁ, বা কে এর মান। এটা হচ্ছে আমার প্রথম কথা আর কি, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার স্পর্শবিন্দুর ভুজ, এটাই দরকার, ভুজটাই দরকার। ভুজ হবে হচ্ছে তোমার কেন্দ্রের ভুজ, তাহলে এখানে কেন্দ্রের ভুজ করছে মাইনাস জি, বা তুমি বলতে পারো এইচ,
ঠিক আছে, তাহলে কি আমার স্পর্শবিন্দু আর স্পর্শবিন্দুর কোটি কিন্তু আসবে এটা, যে স্পর্শবিন্দু যেহেতু আমার এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে এটা আসবে y = 0 আর কি। ঠিক আছে, তাহলে সুতরাং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এটা আসবে তোমার ধরো p -g, 0 বা বলতে পারো যে p হচ্ছে h, 0 আর কি। p বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম বা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, সো এরপরে থার্ডলি মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখতে হয়, মানে 3 নম্বরটা দেখার জন্য তুমি যদি একটু আমি আঁকি, যেমন এটা হচ্ছে আমার 3 নাম্বার জিনিসটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে আর কি। সো ধরো এরকম আমি আগে একটা বৃত্ত আঁকে ফেলাই, তাহলে তোমরা বুঝতে পারবা। একটু ধরো এটা হচ্ছে আমার বৃত্ত আর কি। সো যদি বৃত্ত হয় তাহলে আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। সো এরকম ছিল, ধরো এটা হচ্ছে আমার y অক্ষ আর এটা হচ্ছে আমার ধরো এক্স অক্ষ। একটু বোঝানোর জন্য আঁকতেছি, যদিও তোমরা এটা বুঝতে পারবে, মুখে মুখস্থ করে বলে দিলে তোমরা বুঝবা না আর কি। সো এখন কথা হচ্ছে ভাইয়া, দেখো এখানে আমি বলছিলাম যে এটা ছিল আমার এ বিন্দু, এটা ছিল আমার বি বিন্দু। সো এই যে এই বিন্দু আর বি বিন্দু আছে, সো এখানে এটা হচ্ছে আমার কি তোমার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। সো এটা আমরা বের করছিলাম, এটা মানটা আসছিল এরকম 2√g² - c, মানে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা ছিল। ঠিক আছে, সো এটা আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম আর কি। হ্যাঁ, যে এবি দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষকে ছেদ করলে আমার ছেদক অংশের দৈর্ঘ্য আছে 2√g² + c, বা তুমি বলতে পারো যে এবি = 2√g² - c আর কি। ঠিক আছে, সো এখন আমি যদি এই এক্স অক্ষটাকে আরেকটু ধরো নিচে নামাই দিই, তাহলে দেখো বিষয়টা কিরকম দ্বারা, মানে এক্স অক্ষটাকে, এটা যে এক্স অক্ষটা আছে দেখো, এক্স অক্ষটাকে আমি আরেকটু নিচে নামাই দিই, এটাও আমার ধরো এক্স অক্ষটা, মানে এটাও আমার x(x'), কিন্তু ঘটনাটা কী হচ্ছে দেখো, এখানে কিন্তু আমার এই যে খণ্ডিত, এটাও আমার কি এবি। তাহলে দেখো এই দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্য কিন্তু একটু কমে গেছে। দেখো এই এবিটা মানে কালো এবিটা থেকে কিন্তু এই তোমাদের বেগুনি এবিটা কিন্তু ছোট, মানে দৈর্ঘ্যটা কিন্তু আমার ছোট গেছে। এটাও কিন্তু 2√g² - c হবে, তবে এটার মানটা কিন্তু কম আসবে। ঠিক আছে, এটা কিন্তু কমে গেছে, মানে এক্স অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্যটা কিন্তু ছোট হয়ে গেছে আর কি। ঠিক আছে, মানে তোমার এই 2√g² - c এর যে মান আছে এটা কিন্তু ছোট হয়ে গেছে আর কি। ঠিক আছে, সো এখন যদি আমি আরেকটু নিচে নামে দিই, তাহলে দেখো এটা আরও ছোট হয়ে যাবে, মানে এক্স অক্ষটাকে আমি ধরো আরেকটু নিচে নামে দিলাম, এই যে দেখো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু। তাহলে দেখো এই দৈর্ঘ্যটা কিন্তু আরও ছোট হয়ে গেছে, মানে এক্স এর খণ্ডিত অংশটার দৈর্ঘ্যটা কিন্তু আমার আরও ছোট হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো এরকম করে আমি এক্স অক্ষকে যদি নামাতে নামাতে এমন একটা জায়গায় মানে নিয়ে আসি যে শুধু বৃত্তটাকে এখানে দেখো, আমি একটু লাল কালি দিয়ে লিখি, যেমন আমি এক্স অক্ষটাকে নামাতে নামাতে এই জায়গায় নিয়ে আসছি আর কি। এটা আমার এক্স অক্ষ, x(x'). সো নামাতে নামাতে দেখো এমন একটা জায়গা নিয়ে আসছে, এখানে এ আর বি বিন্দু দেখো এই জায়গাটা স্পর্শ করছে আর কি। ঠিক আছে, সো মানে এ আর বি বিন্দু এখানে কিন্তু ক্লোজ হইতেছে, যত আমি নিচে নামাইতেছি দেখো তত কিন্তু এই দৈর্ঘ্যটা কমতেছে, মানে এ আর বি কিন্তু কাছাকাছি চলে আসতেছে আর কি। ঠিক আছে, মানে যখন সে আর কি ছেদ করে তখন কিন্তু তোমাদের মানে ছেদ করে দুইটা বিন্দুতে, এ আর বিতে, এটা তো তোমরা জানো, যখন ছেদ করে সে হচ্ছে দুটো বিন্দু ছেদ করে, তাই সেই আমার কি করতে পারি যে এই দুটো বিন্দুর মধ্যবর্তী একটা কিন্তু দূরত্ব আছে, যেমন এখানে দূরত্ব আছে, এখানে দূরত্ব আছে, মানে মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এই যে আমি এই কালারটা লেখা আছে। কিন্তু যখন স্পর্শ করে তখন দেখো
তখন কিন্তু আমার একটা বিন্দু স্পর্শ করে, হ্যাঁ, সে শুধু একটা বিন্দু স্পর্শ করছে, একটা বিন্দু স্পর্শ করে মানে এর মানে হচ্ছে তোমার এ আর বি বিন্দু কিন্তু আমার একই জায়গায় চলে আসছে, মানে এ আর বি বিন্দু যে ছিল এরা কিন্তু এক জায়গায় চলে আসছে, কারণ স্পর্শ করে তো একটা বিন্দুতে, আমরা তো জানি। কারণ এটা দেখো ছোটো হইতে হইতে ওরা কাছে কাছে আসতে 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 কী করছে, আমার এ আর বি বিন্দু, এটা হয় এ বিন্দু হবে, হ্যাঁ বি বিন্দু হবে, মানে একদম তোমরা বলতে পারো এটা হচ্ছে একদম এ আর বি বিন্দু কিন্তু তোমাদের ওটা কী বলে একটা ওয়ার্ড হচ্ছে যে সমপতিত হওয়া আর কি, ঠিক আছে, ম্যাথে বলে এ আর বি বিন্দু সমপতিত হয়েছে আর কি, হ্যাঁ। তার মানে একজনের কাঁধে আরেকজন ধরো বৈশা আছে, তার মানে কি তাদের কিন্তু মধ্যবর্তী দূরত্ব শূন্য, বুঝতে পারছো? সো তার মানে যখন একটা মানে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন এক্স অক্ষের যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা কিন্তু আমার শূন্য হয়ে যায় আর কি, ঠিক আছে, মানে বা বলতে পারো এ আর বি বিন্দুতে সমপতিত হওয়ার ফলে কি এ বি যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু আমার জিরো হয়ে যায় আর কি। তাহলে তুমি এইটাই বলতে পারবা, যেমন 3 নাম্বার এটা বুঝতে পারছো। আমি তোমাদের এটা দেখানোর আগেই বলছি যে একটা বৃত্তকে একটা রেখাকে বা একটা সরলরেখাকে একটা বিন্দু ছেদ করতে পারে বা একটা বিন্দু স্পর্শ করতে পারে, ছেদ করে দুইটা বিন্দুতে। সো একটা সরলরেখাকে একটা বৃত্ত একটা বিন্দু স্পর্শ করতে পারে। সো মুখস্থ বলে দিতাম, কিন্তু বিষয়টা কীভাবে আসছে দেখছো, ছেদ বিন্দু যদি করে, ছেদ করলে দুইটা বিন্দুতে, তো যদি এটা আমরা কী করতে পারি কমাতে 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 স্পর্শ করে নিয়ে আসি, তাহলে ছেদ বিন্দু দুইটা কি একটা বিন্দুতে পরিণত হবে বা তারা একে অপরের উপর সমপতিত হয় আর কি, যার কারণে এটা একটা বিন্দুতে পরিণত হয়। এই জন্যই আমরা বলতেছি যদি স্পর্শ করে তাহলে কি একটা বিন্দু স্পর্শ করবে আর কি, ঠিক আছে, আর ছেদ করলে দুইটা বিন্দু ছেদ করবে। সো তাহলে আমি এটাকে বলতে পারবো যেহেতু তারা সমপতিত হয়, তাহলে তোমরা এরকম বলতে পারো যে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কিন্তু শূন্য হবে, মানে 3 নাম্বার এটা হবে এক্স অক্ষে, এটা 3 নাম্বার। খণ্ডিত অংশের দৈর্ঘ্য শূন্য হবে। শূন্য হলে দেখো ঘটনাটা কী ঘটে, এরকম আসে যে আমরা দৈর্ঘ্যটা পাইছি হচ্ছে 2√g² - c ইকুয়াল টু কী হবে, 0 হবে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে 2/0 চলে আসবে, তাহলে এরকম আসে g² - c ইকুয়াল টু আসে আবার 0। তাহলে দেখো এখানে কী আসছে, g² ইকুয়াল টু c আসছে, দেখো g² ইকুয়াল টু আমার c চলে আসছে আর কি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যদি তোমার মানে 3 নং কথাটা হচ্ছে যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি আমার g² ইকুয়াল টু c হবে আর কি, ঠিক আছে। এখন তুমি বলছো কি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা শূন্য হবে, কেন শূন্য হয়, কারণ হচ্ছে আমার এখানে g² আর c এর মানটা কিন্তু আমার সমান হয়ে যায়। দেখো এখানে আমার খণ্ডিত অংশের যে দৈর্ঘ্য ছিল এখানে দেখো এই যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কী ছিল 2√g² - c, তাহলে এটা যদি সমান হয়ে যায় মানে g² আর c এর মান যদি সমান হয়ে যায় তাহলে তোর মধ্যে শূন্য চলে আসবে, শূন্য চলে আসবে কি 0 × 2, তাহলে কি আমার শূন্যই আসবে। সো এই হচ্ছে ব্যাপার, মানে g² ইকুয়াল টু যদি আমার c হয় এখানে, মানে এই ঘটনা g² ইকুয়াল টু আমার c হয় তাহলে কি হয় দেখো আমি g² - c ইকুয়াল টু 0 আসি, তাহলে দেখো g² - c ইকুয়াল টু 0 বসালে এটা 0 চলে আসে, তাহলে আমার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি আমার হচ্ছে শূন্য হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ব্যাপার। এখন 4 নাম্বার আরেকটা জিনিস বলতে পারো এরকম যে বৃত্তের সমীকরণটা কেমন হবে দেখো। 4 নাম্বার বৃত্তের সমীকরণ তুমি দুইভাবে লিখতে পারবা, যেমন এরকম লেখা হয় বৃত্তের সমীকরণ দেখো এখানে একটু তোমাদের এরকম এইভাবে 1 নম্বর লিখবো এরকম করে যে x² + y² + 2gx + 2fy + g² ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারবো। সো কেন লিখতে পারবো, কারণ আমি এই c এর জায়গায় g² বসাইতেছি, কারণ আমি জানি এক্স অক্ষকে স্পর্শ করলে g² = c হয় আর কি, তাহলে বৃত্তের সমীকরণ হবে এটা আর কি, ঠিক আছে। সো তার মানে এক্স অক্ষকে স্পর্শ করলে তুমি বৃত্তের সমীকরণ এটা ব্যবহার করতে পারবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো g² ইকুয়াল টু c এখানে বসায়া বা তোমার c এর মানটা g² বসে এখানে কী লাভ হচ্ছে দেখো, এখানে আনন কিন্তু দুইটা হয়ে গেছে, জাস্ট g আর f, তোমার সিটা এখানে লাগতেছে না, তার মানে দুইটা আনন, তার মানে তোমাকে দুইটা কন্ডিশন দিলেই কিন্তু তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবে আর কি, ঠিক আছে। তাহলে দুইটি আননকে সলভ করলে অবশ্যই কি তুমি মানে জি আর এফটাকে আমার সলভ করার জন্য দুইটা কন্ডিশন বলে দিবে আর কি, তাহলে আমি জি আর এফ বের করতে পারবো, তাহলে বৃত্তের সমীকরণ বের করতে পারবো আর কি, ঠিক আছে। আসলে একটা শর্ত তো বলেছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, যার কারণে আমি এটা লিখতে পাইছি, বুঝো না। সো আর দুইটা বললেই আমি জি আর এফ এর মান বের করতে পারবো, তাহলে এস কমা কে কমা আর দিয়েও তুমি এটা করতে পারবা। যেমন যদি আমি এরকম লিখে যে
এইচ কমা কে কমা আর দিয়েও লিখতে পারি, আর দিয়ে বৃত্তের সমীকরণ কি আসবে, সেটা আসবে এরকম। ধরো এটা হচ্ছে 2 নাম্বার আর কি, মানে এখানে 1 নাম্বার ছিল এটা, আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার। এটা ছিল এরকম যে তোমাদের এটা ছিল এরকম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা ছিল। সো এটা যদি হয় তাহলে দেখো এখানে আমার যেহেতু এখানে জি স্কোয়ার ইকুয়াল টু আমার আসছে কি সি আসছে। সো আমি কিছুদিনই জানতাম, যেমন দেখো আমরা জানতাম মাইনাস জি ইকুয়াল টু ছিল এইচ, ঠিক আছে। তাহলে আমার এখানে জি স্কোয়ার ইকুয়াল টু আসবে এইচ স্কোয়ার আসবে। তাহলে আমরা জানি যে জি স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। সো তুমি এখানে সি বসাই দাও, এটা বসাই দেবে, কোনো সমস্যা নাই। সো সো এটাকে আমি, এটা 2 নং না, 2 নং ধরো এটা, কারণ এখানে এটা ছিল আমার জেনারেল সমীকরণ, বা জেনারেল না মানে মেইন সমীকরণটা। সো এটাকে আমি আর স্কোয়ারের জায়গায় কী লিখতে পারবো, কে স্কোয়ার লিখতে পারবো, কারণ আমরা এখানে দেখছি যে এক্স অক্ষকে স্পর্শ করলে কোটির কি মান হয় একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাকে লিখতে পারবো এরকম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো কে স্কোয়ার, কারণ ব্যাসার্ধ তো আমার তোমার ব্যাসার্ধ কিন্তু আমার কি আর। তো দেখো এখানে 2টা আননোন আছে, এটা এইচ এটা কে, তাহলে আমি কি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আর এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এরকম আসছে, তোমার যদি মনে থাকে যে এরকম ছিল যে মানে ওই যে জিএফসির মতো লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2a6 মাইনাসের 2f y প্লাসের সি ইকুয়াল টু 0। সো এখন দেখো আমি এখানে এইচ স্কোয়ার ইকুয়াল টু সি পাইছি, তাহলে আমি সিটা বসাই দিলে এটা আরেকটা সমীকরণ হবে, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2a6 মাইনাসের 2f y, এফ আসলো কোথা থেকে, এটা তো কে ওয়াই, সরি এটা কে ওয়াই ছিল, মানে 2ky, তাহলে এখানে মাইনাসের 2ky প্লাস সির জায়গায় আমি লিখব প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো আমি এইভাবে লিখলে আমার 2টা আননোন আছে, শুধু দেখো এইচ আর কেটা বের করতে পারলে আমার কি বৃত্তের সমীকরণ কিন্তু আমি বের করতে পারি আর কি, ঠিক আছে। এটা ধরো 3 নং আর কি, 3 নং। সো এইভাবে হয়, তাহলে 3ভাবে তুমি লিখতে পারবে বৃত্তের সমীকরণ, তুমি জিএফসি দিয়ে লিখতে পারবে এইভাবে। তারপরে যদি তোমার এই তোমার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার আর স্কোয়ার যদি লেখো তাহলে এটা কে স্কোয়ার দিয়ে লিখবা 2 নম্বর, আর 3 নম্বর এটাকে ভেঙে লিখলো তুমি কী করতে পারবা, ওই সি এর জায়গায় কী বসে দেবে, এইচ স্কোয়ার। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এক্স প্লাস মাইনাস 2a6 মাইনাস 2ky প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এই 3টা সমীকরণ যখন আমাকে এক্স অক্ষকে স্পর্শ করে বলে দেবে, সাথে সাথে তুমি এটা ব্যবহার করা শুরু করে দেবে, তাহলে তোমার 2টা আননোন থাকবে জাস্ট, বুঝতে পারছো। তাহলে এটা একটা বিষয় গেল। আমরা অনেকে প্রশ্ন করে, দেখো ভাই এখানে কেন কে স্কোয়ার লিখছেন, এখানে মডুলাস দিয়ে কেন এরকম লিখলেন না, এরকম বলে অনেকে, ভাই এটা যে কথা আর কে স্কোয়ার কিন্তু একই কথা, বুঝতে পারছো। সো এই জন্য আমরা এখানে কে স্কোয়ার লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ঘটনা আর কি, মানে স্কোয়ার করলে আমার কিন্তু মডুলাস থাকে না, এটা তো আমরা আগে জানি, কারণ মডুলাস তুললে কিন্তু আমার প্লাস মাইনাস দিতে হয়, আর স্কোয়ার থাকলে কিন্তু আমার প্লাস মাইনাস থাকবে না আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে তোমার জিএফসি ছাড়াও আমরা ইসকমা কিকমা আর দিয়েও করতে পারি আর কি, ঠিক আছে। সো তোমরা 3 নংটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। সো এটা গেল আর কি। এখন এরপরে আর তোমাদের কেতাব স্যার হচ্ছে তোমাদের এই 3 নম্বরটা ব্যবহার করছে, বুঝতে পারছো। আর হচ্ছে আমরা মেনলি হচ্ছে 1 নম্বরটা ব্যবহার করবো, এটা ঠিক আছে, জিএফসি দিয়ে এটা ব্যবহার করবো আর কি। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আর এটা এটা লেখার ক্ষেত্রে এত ঝামেলার দরকার নেই, কারণ আমরা আগে জানি যদি এই স্কোমা কি দেওয়া থাকে তাহলে এটা না লিখে আমরা এটা লেখার চেষ্টা করি সবসময়, কারণ এটা করলে আমার কি হয় যে 3টা লাইন আমি মানে ক্যালকুলেশন তুমি অলরেডি 3টা লাইন আগে থাকবা আর কি। সো স্কোমা কি দিলে আমি কি জানি যে এখানে কি হবে, এটা হবে মাইনাসের 2h হবে, কারণ ওটা দ্বিগুণ হয়ে যাবে, আর সামনে
মানে মাইনাস চলে আসবে, আর এটা কীভাবে মাইনাসের 2k আসবে, আর বাকিটা সব সেম। আমি তোমাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে তোমাদের কেন্দ্র দেওয়া থাকলে আমরা কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে পারি আর কি, মানে ডাবল হয়ে যায় আর কি, আর চিহ্নটা উল্টে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। সো এই তিনটার মধ্যে যে কোনো ব্যবহার করা যাবে, তবে আমরা প্রথমটা ব্যবহার করবো, এটা কেতাব স্যার ব্যবহার করছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন সো এই চারটা চিত্র তোমরা আশা করি বুঝতে পারছো এখানে, যে এই চারটা ক্ষেত্রে হয়। এখানে যেমন তোমার যদি একটু মনে থাকে, আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের জিটা ছিল কিন্তু মাইনাস, হ্যাঁ, জি ছিল কি মাইনাস, তার মানে কি মাইনাস জি ছিল প্লাস, তার মানে এখানে আসছে। আর এফটাও কিন্তু আমার ছিল কি মাইনাস, এফ মাইনাস হওয়ার কারণে মাইনাস এফটা কী হয়েছে, প্লাস হয়ে গেছে। সো এই জন্য এটা হচ্ছে আমার কেন্দ্রটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে আর কি, ঠিক আছে। আবার এখানে কিন্তু আমার ছিল জিটা হচ্ছে আমার প্লাস প্লাস ছিল, আর হচ্ছে তোমার এফটা ছিল হচ্ছে আমার মাইনাস, ঠিক আছে। কারণ জিটা আমার প্লাস হওয়ার কারণে মাইনাস জিটা হয়ে গেছে মাইনাস, তার মানে কি আমার এটা ছিল হচ্ছে তোমার ওয়াই অক্ষের বামে, বুঝতে পারছো, বা বাম দিকে আর কি, ঠিক আছে। আর এফটা মাইনাস হওয়া মানে কি, মাইনাস এফটা কি আমার প্লাস, তার মানে কি এটা এক্স অক্ষের উপরে ছিল। সো এটা হচ্ছে এই ঘটনা। আবার এটার ক্ষেত্রে আমার কি আছে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু আমার এফটা ছিল প্লাস, এফ প্লাস, কারণ এফ প্লাস হলে মাইনাস এফ ইকুয়াল টু হবে মাইনাস হবে, তার মানে কি আমার নিচে আসবে এটা। আর জিটাও কিন্তু আমার এখানে কি, মানে মাইনাস জিটা হবে মাইনাস, আর মানে জিটা কিন্তু আমার এখানে প্লাস, ঠিক আছে। আবার সেম ক্ষেত্রে ওর ক্ষেত্রে কি আমার দেখো, তোমাদের জিটা হচ্ছে মাইনাস, জিটা মাইনাস, কারণ জি মাইনাস হলে কি আমার মাইনাস জি হবে প্লাস, তার মানে মাইনাস জি প্লাস মানে হচ্ছে আমার ওয়াই অক্ষের ডানে। আর এফটা কি আমার এখানে যেহেতু নিচে, তাহলে এফটা প্লাস, তার মানে মাইনাস এফটা হয়ে গেছে আমার কি, এটা হচ্ছে এফটা হচ্ছে আমার প্লাস, তার মানে মাইনাস এফটা হচ্ছে আমার মাইনাস, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা, এটা একটা মনে রাখো। সো এটা বুঝতে পারছো যে কেন্দ্রের কোটিটা আমার তোমার কেন্দ্রের কোটি হচ্ছে মাইনাস এফ এর মান, মানে মাইনাস এখানে বৃত্তের ব্যাসার্ধ যেটা দেখছি সেটা হচ্ছে, তারপর তোমার কেন্দ্রিক কোটির মানটা হচ্ছে আমার ছিল, মানে প্লাস মাইনাস হতে পারে, তবে ব্যাসার্ধ কি অলওয়েজ কি আমার এই মাইনাস এফ এর মান হবে, বা কে এর মান হবে, বা এফ এর মান হবে, এটাও একটু মাথায় রেখো। সো এটা আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমরা এক্স অক্ষকে যদি স্পর্শ করে ঘটনাগুলো কী কী ঘটে, এটা সেমভাবে তোমরা ওয়াই অক্ষের জন্য করতে পারবা। আমার উচিত তোমাদের এটা করতে দেওয়া, বাট আমি তোমাদের করে দিচ্ছি। যেমন দেখো এরকম মোটামুটি একটু দেখা যায়, যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে চারভাবে স্পর্শ করতে পারবে। সো এবার বলতে পারবা যে একটা বৃত্ত কি আমার ওয়াই অক্ষকে স্পর্শ করলে। অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে। সো দেখো এটাও আমার চারভাবে স্পর্শ করতে পারে, যেমন তোমাদের যদি দেখায় সেম আর কি। এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এটা ছিল আমার জিরো বিন্দু। সো এখানে দেখো ধরো এরকম আর কি, আমি একটু দাগ দিয়ে দিই ভাই, একটু ফাঁকিবাজি করি আর কি। এরকম ধরো শিট, আর একটু ছোট করে আঁকা উচিত ছিল। এখন দেখা যাচ্ছে দুইটা অক্ষকে স্পর্শ করছে, খুবই দুঃখজনক। তো এটা হচ্ছে আমার কেন্দ্র সি, ঠিক আছে, এটা কেন্দ্র, এখানে সেম। এটা মনে হইতেছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে, বা এটা শুধু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এখানে স্পর্শ করে না আর কি। এটা আমার কেন্দ্র সি। সেমভাবে এখানেও আমি কি করতে পারবো, যে এখানে ওয়াই অক্ষকে স্পর্শ করবে কিন্তু এক্স অক্ষকে করবে না। এটা একটা, সেমভাবে এখানে একটা,
সো এই চারভাবে আর কি স্পর্শ করতে পারে, মানে চারটা কোঅর্ডিনেট থেকে। সো এটা হচ্ছে আমার দেখো বৃত্তের ব্যাসার্ধ ছিল, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর কি, এখানটা এটাও আর, এটাও আর, আর কেন্দ্র হচ্ছে মাইনাসের জি কমা মাইনাস এফ, এটাও কেন্দ্র কি আমার মাইনাসের জি কমা মাইনাস এফ। এটার কেন্দ্রটাও দেখো এখানে আমার এই দুটো ছিল, আর কেন্দ্র সি মাইনাস এফ, এটাও কিন্তু আমার আর, এটা সি, এটা হচ্ছে মাইনাসের জি কমা মাইনাস এফ, এই হচ্ছে আমার কেন্দ্রীয় স্থানাঙ্ক। হ্যাঁ, সো এখন আমি শর্টকাটে একটা জিনিস বলে দিতে পারি যে এই যে দূরত্বটা আছে দেখো, এই দূরত্বটা কি হবে, এই দূরত্বটা এটা কিন্তু আমার মাইনাসের জি, বুঝতে পারছো তোমরা, এটা কিন্তু আমার মাইনাসের জি, এটাও কিন্তু আমার মাইনাসের জি, এটাও কিন্তু আমার মাইনাসের জি, এটাও কিন্তু আমার মাইনাসের জি। এটা কেন হলো আমি তোমাদের বড় ছবিতে দেখাইতেছি। যেমন একটা বড় ছবি আঁকলে যেমন দেখো এখানে ঘটনাগুলো কি হয়, যেমন এটার ক্ষেত্রে এটা দেখো আমার ওয়াই অক্ষের ডানে আছে, সো ওয়াই অক্ষের ডানে আর কি আমার এক্স অক্ষের উপরে। সো এটার জন্য আমরা দেখছিলাম এখানে যে উপরের ক্ষেত্রে মানে এফ ইকুয়াল যদি মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে হয় আমার হচ্ছে তোমার কেন্দ্রটা হচ্ছে আমার এক্স অক্ষের উপরে আর কি, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার ছিল এফ ইকুয়াল টু মাইনাস, এই দুটোর ক্ষেত্রে এফ ইকুয়াল টু ছিল মাইনাস এবং মাইনাস এফ ইকুয়াল টু প্লাস, আর নিচের ক্ষেত্রে আমি কি জানি যে এফ ইকুয়াল টু আমার ছিল কত প্লাস, ঠিক আছে, এফ ইকুয়াল টু প্লাস এটা। আর ওয়াই অক্ষের ডান বামের ক্ষেত্রে এখানে ছিল জির মান, যেটা ছিল হচ্ছে আমার মাইনাস ছিল এটা, তাহলে মাইনাস জি ইকুয়াল টু প্লাস। আর এই পাশের জন্য আমার কী ছিল যে জি ইকুয়াল টু ছিল আমাদের মাইনাস, না জি ইকুয়াল টু ছিল প্লাস, সরি ঠিক আছে, প্লাস থাকলে হচ্ছে মাইনাস, জি হয়েছে মাইনাস, যার কারণে আমার কি ওয়াই অক্ষর কী আসছে বামে আসছে। সো এই হচ্ছে আমাদের ঘটনা ছিল, বুঝতে পারছো, এটি আমি আগে দেখাইছি। এখন মেইন চিত্রটা যদি দেখো, যেমন এরকম বললাম মেইন ছবি আর কি, একটা ছবির জন্য মানে চারটা ছবি কি একটা ছবিতে দিয়ে বোঝাই দিব আর কি। মেইন ছবি ছিল এরকম, ধরো আগে আমি একটা বড় বৃত্ত এঁকে নেই এখানে, সো এটা হচ্ছে আমার ধরো কেন্দ্র মাইনাসের জি কমা মাইনাস এফ ছিল। সো এবার আমি হচ্ছে ওয়াই অক্ষকে ও স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমি কি করি, এই ওয়াই অক্ষকে ধরে স্পর্শ করে নিয়ে গেলাম, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা আমার মূল বিন্দু। সো এখন দেখো এটা আমি বুঝতে পারলাম। সো এই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো। এখন তো ঘটনা কিন্তু একটাই আর কি। সো এখন দেখো আমার বৃত্তের কেন্দ্র যদি হয় মাইনাস জি কা মাইনাস এফ, তাহলে দেখো আমার এইখানে আমি কি করি, একটু লম্ব টেনে দিই, যেমন এই যে একটা লম্ব টেনে দিলাম মানে এক্স অক্ষের উপর। সো এটা আমার ধরো এম, এটা এম, আর এখানে ধরো আমার মানে এটা হচ্ছে সি এম আর কি, একটা লম্ব টেনে দিচ্ছে, আর এখানে ধরো আমার আরেকটা লম্ব টেনে দিই, মানে তোমাদের এইটা ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টেনে দিই কেন্দ্র থেকে, তাহলে ধরলাম যে এই লম্বটা হচ্ছে আমার ওয়াই অক্ষকে একটা বিন্দু স্পর্শ করে, বা ধরো পি বিন্দু স্পর্শ করে, বা এই বৃত্তটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষকে পি বিন্দু স্পর্শ করে, তাহলে পি বিন্দু কি হবে আমার স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু হবে আমার পি বিন্দু। সো এটা যদি পি বিন্দু আমার স্পর্শ বিন্দু হয়, তাহলে দেখো এখানে আমার এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কিন্তু আমার মাইনাসের জি, আর এই দূরত্বটা কিন্তু আমার দেখো এটা হচ্ছে মাইনাস জি, হলে এটাও কি মাইনাস জি, মানে এই দূরত্বটা হচ্ছে আমার মাইনাসের জি, আর এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ,
মানে অন্য একটা কালার দিই, এটাই আমার বৃত্তের ব্যাসার্ধ মানে আর, তোমরা তো জানো আর কি, ঠিক আছে। আর এই যে উচ্চতাটা আছে এটা কিন্তু মাইনাস আর এফ, আমি জানি এটা হচ্ছে আমার কি, তুমি বলতে পারো যে মাইনাস আর এফ। হ্যাঁ, এটা ছিল এরকম, মানে সিএম ইকুয়াল টু ছিল মাইনাস এফ আর সিপি ইকুয়াল টু কি আমার আর বা মাইনাস জি, বা ওএম ইকুয়াল টু মাইনাস জি ছিল আর কি, ঠিক আছে। বা তুমি এটাকে যদি এরকম ধরো এইচ কমা কে ধরো, সেটাও করতে পারবা। এইচ কমা কে ধরলে এটা কি আমার আসবে এইচ, এটা কি আসবে আমার কে, বুঝতে পারছো, এরকম আসে। বা তোমার এরকম আসে যে ওপিটা কোথায়, যে ওপি, এই ওপিটা কি আমার সিএম এর সমান হয়, এটা হচ্ছে আমার মাইনাস এফ কে আর কি, ঠিক আছে। সো এখন বৃত্তটা আমার কি করছে, ওয়াই অক্ষকে কিন্তু স্পর্শ করছে। সো এখানে যেভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করুক না কেন, এখানে দেখো আমার ঘটনাটা কি ঘটে, মানে চারটা কোঅর্ডিনেটের যেখানে আমার কি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করুক না কেন, আমার এই যে কেন্দ্রের ভুজ আছে দেখো মাইনাসের জি বা এইচ, এই কেন্দ্রের ভুজের মানটাই কিন্তু হবে আমার বৃত্তের ব্যাসার্ধ, মানে আগের মতো আর কি, এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ তার মাইনাসের জি, এটার মান, ঠিক আছে। বা এটা বলতে পারবো যে কে এর মান আর কি, এরকম আসে। সরি, এটা এইচ এর মান, এইচ, কারণ এটা এইচ ছিল হচ্ছে ইয়া আর কি, হ্যাঁ, মানে কেন্দ্রের ভুজ। সো চারটা কোঅর্ডিনেট যেখানে আমার ওয়াই অক্ষকে স্পর্শ করুক না কেন, আমার কেন্দ্রের ভুজের মানটা হবে আমার কি বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, কারণ পরিধি থেকে আমার বৃত্তি কেন্দ্র থেকে পরিধি বিন্দু দূরত্বটাই কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, বা সিপি কিন্তু আমার আর ছিল। সো এটা হচ্ছে আমার প্রথম কথা, বুঝতে পারছো। এখন তাহলে ফার্স্ট কথা হচ্ছে তুমি এরকম লিখতে পারবে যে 1 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু, আমি বলতে হচ্ছে কেন্দ্রের ভুজের মান যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের ভুজের মান মানে উল্টো আসছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমার হচ্ছে ভুজ মানে এক্স অক্ষের জিনিসটা আসছে, আর এক্স অক্ষকে স্পর্শ করলে হচ্ছে কোটি আর কি, ঠিক আছে। তাহলে এটা আসবে এরকম, বা আর ইকুয়াল টু তুমি বলতে পারবে যে মাইনাস জি ইকুয়াল টু, তুমি বলতে পারো হচ্ছে এইচ, বা শুধু জি লিখলেও হবে, সমস্যা নাই। এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ আসে, হ্যাঁ, বা কেন্দ্রের ভুজের মান। এখন আরেকটা বিষয় হচ্ছে দেখো, আমার এইটা ছিল হচ্ছে মাইনাস এফ, এটাও কিন্তু আমার মাইনাস এফ এ হবে, ঠিক আছে, এটাও কিন্তু আমার মাইনাস এফ এ। সো দেখো এখানে আমার তোমার কেন্দ্রের যে কোটি ছিল এটা ছিল মাইনাস এফ, আর স্পর্শবিন্দুর কোটিও কিন্তু আমার মাইনাস এফ এ আসতেছে। আর আমরা জানি একটা মানে কি বলে, ওয়াই অক্ষের যে বিন্দুতে স্পর্শ করুক না কেন, মানে ওয়াই অক্ষকে একটা বিন্দু, মানে ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে আমার কি তুমি বলতে পারবা যে এক্স এর মানটা 0, তাহলে এখানে কি এক্স ইকুয়াল টু 0 আসে, তাহলে এক্স ইকুয়াল টু 0 আসলে পি বিন্দুর আমার স্থানাঙ্ক কি আসে দেখো 0, মাইনাসের এফ, বা তুমি বলতে পারো 0, কে, ঠিক আছে। তাহলে এটার স্থানাঙ্ক আমি বের করে বললাম 0, মাইনাসের এফ, ঠিক আছে। তার মানে কেন্দ্রের যে আমার কোটি ছিল, কেন্দ্রের কোটির স্থানাঙ্ক আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু সেম, মানে স্পর্শ বিন্দুর কোটি আর কি কেন্দ্রের কোটি কিন্তু সেম, ঠিক আছে। সো এখন তুমি দুইভাবে বলতে পারবা যে যদি তোমাকে এরকম বলে যে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে তুমি যদি কেন্দ্রের কোটি জানো বা কেন্দ্রের স্থানাঙ্ক জানো, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারো, বা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তুমি কিন্তু কেন্দ্রের কোটিটা বের করতে পারবা আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে কেন্দ্রীয় স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি, মাইনাস এফ, আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, মাইনাস এফ আর কি, ঠিক আছে। তাহলে সবসময় কি আমার স্পর্শ বিন্দুর কোটি আর কেন্দ্রের কোটি কিন্তু আমার সমান হবে আর কি। সো মাইনাস জি, মাইনাস এর পরিবর্তে আমরা এস, কি ব্যবহার করলে তুমি এখানে 0, কি হবে তোমাদের কে হবে আর কি, ঠিক আছে। সো ওইভাবে লিখলেও হবে, সমস্যা নাই। কারণ এই দূরত্বটা আমরা দেখছি, এটা কিন্তু তোমাদের এই যে দূরত্বটা আছে এটা, এই দূরত্বটা, এটা কিন্তু তুমি বলতে হবে মাইনাস এফ
ইকুয়াল টু কে, এরকম বলতে পারবো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। এখন দেখো তাহলে আমি বলতে পারবো এরকম যে 2 নাম্বার যে স্পর্শবিন্দুর কোটি হবে স্পর্শবিন্দুর কোটি ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রের কোটি। কেন্দ্রের কোটি, তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস এফ ইকুয়াল টু কে, যেটাই বল না কেন আর কি, ঠিক আছে। আর হচ্ছে আমরা জানি যে স্পর্শবিন্দুর ভুজ কিন্তু শূন্য, ভুজ হচ্ছে আমার কত এক্স ইকুয়াল টু 0। তাহলে তুমি অবশ্যই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো। সুতরাং স্থানাঙ্ক এটা হচ্ছে তোমার পি হচ্ছে আমার 0, মাইনাস এফ, বা বলতে পারবা পি হচ্ছে আমার কি 0, কে, এটা বলতে পারবা। তাহলে এটা বুঝতে পারলাম আমার 2 নাম্বার জিনিস গেল। এখন 3 নাম্বারের জন্য আমার একটা ছবি আঁকা লাগবে। যে আমরা জানতাম যে বৃত্তটা যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ছেদক অংশের দৈর্ঘ্য আমরা একটা জানতাম, সেটা একটু দেখাই। সো 3 নাম্বারটা এরকম যে ধরো এটা একটা বৃত্ত ছিল, মানে আগের মতোই, দেখো একটু ছোট করে আঁকি। এটা একটা যদি বৃত্ত থাকে, এটা হচ্ছে আমার কেন্দ্র ছিল। সো আমি বলছিলাম যে একটা বৃত্ত কী করছে, ওয়াই অক্ষ কী করছে, একটা বৃত্তকে ছেদ করছে, তাহলে ছেদক অংশের দৈর্ঘ্য কিন্তু আমি জানি, ধরো এরকম। সো এটা ছিল আমার এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা ওয়াই। সো আমি বলছিলাম এটা এ বিন্দু আর বি বিন্দু কী করে মানে ছেদ করে আর কি। এটা ছিল আমার এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, ঠিক আছে। তাহলে এটা দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যটাকে আমরা বলছিলাম হচ্ছে, তোমার যদি মনে থাকে যে 2√(f² - c। সো এইরকম হচ্ছে তোমাদের বিষয় ছেদক অংশের দৈর্ঘ্য। এখন আমি যদি এটাকে একটু ছোট করি আর কি, ছোটো করি বলতে আমি তোমার ওয়াই অক্ষটাকে একটু ডান দিকে নিয়ে আসি বা একটু সরে নিয়ে আসি, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা কিন্তু কমবে। এটাই আমার দেখো ওয়াই ওয়াই প্রাইম, তাহলে এটা এই বিন্দু, এটা বি বিন্দু, তাহলে দেখো আমার ছেদক অংশের দৈর্ঘ্যটা কিন্তু আর একটু কমে গেছে সেমভাবে, বা 2√(f² - c মানটা কিন্তু কমে গেছে সেমভাবে। তুমি যদি আরও এরকম নিয়ে আসো, মানে ওয়াই অক্ষটাকে আরও বাইরে নিয়ে আসো, তাহলে এটা দেখো ওয়াই ওয়াই প্রাইম, এটা আমার এই বিন্দু, এটা আমার বি বিন্দু, দেখো দৈর্ঘ্যটা কিন্তু আরও কমে গেছে। সেরকম করতে করতে তুমি একটা কাজ করে একদম কী করছো, ওয়াই অক্ষটাকে আমি একদম স্পর্শ বিন্দুতে নিয়ে আসছি আর কি, মানে শুধু স্পর্শ করছে। এবার এটা কি আমার ওয়াই, এটা ওয়াই প্রাইম, তাহলে দেখো স্পর্শ করছে মানে একটা বিন্দু স্পর্শ করছে, তাহলে এ আর বি বিন্দু কিন্তু এখানে সম্পর্ক হয়ে গেছে। মানে এখানে দেখো এ আর বি বিন্দু মানে কাছাকাছি চলে আসতেছে, যত আমি এটাকে বাইরের দিকে আনতেছি তত কাছাকাছি চলে আসছে, কাছাকাছি আস্তে 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 তারা কী করছে, সম্পতিত হয়েছে আর কি, একটার উপর আরেকটা, মানে তাদের মধ্যে কোনো দূরত্ব নাই, একজনের কাঁধে আরেকজন বসে আছে আর কি। তাহলে ছেদক অংশের দূরত্ব কিন্তু আমার এখানে কি শূন্য হয়ে গেছে, কারণ তাদের মধ্যে কোনো দূরত্ব নাই। তাহলে 3 নং কথা হচ্ছে যে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করলে তবে কি আমার ওয়াই অক্ষের কোণিত অংশের দূরত্ব কিন্তু আর থাকবে না আর কি, ঠিক আছে। তাহলে এরকম বলতে পারবো যে 3 নাম্বার, এটা 3 হচ্ছে তুমি বড় এরকম ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দূরত্ব কিন্তু শূন্য হবে। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য শূন্য হবে, শূন্য হবে মানে এরকম আর কি, যে 2√(f² - c = 0। তাহলে দেখো এখানে আসে f² - c = 0, তাহলে f² = c হয়, দেখো f² = c হয়। তার মানে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে f² কিন্তু আমার c হবে। সো একইভাবে আমরা এখানে বলতে পারবো যে k² = c, ঠিক আছে, বা এখানে এরকম বলতে পারবো যে k² = c, এটা বলা যাবে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো।
কারণ মাইনাস এফ তো ছিল আমার কে, তাই না? সো এটা হচ্ছে ব্যাপার। এখন 4 নাম্বার হচ্ছে, তুমি যদি একটু সমীকরণগুলো দেখো তাহলে 4 নাম্বার হচ্ছে বৃত্তের সমীকরণ কেমন হবে যদি y অক্ষকে স্পর্শ করে। 4 নাম্বার হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। কয়েকভাবে লেখা যায়, 3 ভাবে লিখতে পারবো। বৃত্তের সমীকরণ 1 নাম্বার লেখা যায় এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0 এটা লেখা যায়। সো কারণ দেখো আমি এফ স্কোয়ারগুলো সি পাইছি, সো সির জায়গায় আমি এফ স্কোয়ার বসাই দিয়েছি। আর দ্বিতীয় কথা এখানে দেখো আমার আননোন হয়ে গেছে দুইটা, একটা হচ্ছে জি, একটা এফ। সো দুইটা কন্ডিশন দিলে আমি বের করতে পারবো। 2 নাম্বার এরকম লিখতে পারো, মানে এস কমা কে দিয়ে, যেমন এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু তোমার, দেখো এখানে আমার এই যে আরটা ছিল, আরটা কিন্তু ছিল আমার মানে এইচ এর মান বা মাইনাস জি এর মান, তাহলে এইচ স্কোয়ার কী হবে আমার মডুলাস দেওয়ার দরকার নেই। এইচ স্কোয়ার তো আমার এটা আসবে তোমার এইচ স্কোয়ার, কারণ দেখো এটা হচ্ছে যেহেতু তুমি বলতে পারো যে আর ইকুয়াল টু ছিল আমাদের এইচ এর মান, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এই জন্য এটা বসাই দিলাম। আর দেখো এটা কিন্তু একই কথা, মানে তুমি যদি রুট এইচ করো মানে এটাকে স্কোয়ার করলে কিন্তু আমি এইচ স্কোয়ার লিখতে পারবো, কারণ প্লাস মাইনাস ওই স্কোয়ার জন্য চলে যায়। সো এই হচ্ছে ঘটনা, এটাও লিখতে পারবা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে এরকম লিখতে পারবা, মানে এটাকে আর কি মডিফাই করে, এটাকে বলে এক্স স্কোয়ার প্লাস কিতাব সাইডে ব্যবহার করে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2a6 মাইনাসের 2 কে ওয়াই এরকম ছিল, মাইনাসের 2k প্লাসের তোমাদের হচ্ছে এখানে কে স্কোয়ার আর কি, হ্যাঁ সির জায়গায় কে স্কোয়ার বসাইছি ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কারণ দেখো আমরা এরকম জানতাম যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি যদি হয় তাহলে আমার কি কে স্কোয়ার ইকুয়াল টু কিন্তু সি হবে, কারণ এ মাইনাস এফ ইকুয়াল টু কে বুঝতে পারছি, মানে মাইনাস এফ ইকুয়াল টু কে তুমি লিখছিলে। সো আমি যদি স্কোয়ার করে দিই তাহলে এটা কী হবে, এফ স্কোয়ার হয়ে যাবে, এফ ইকুয়াল টু কে স্কোয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে ঘটনা। সো মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই। সো এই সির জায়গায় আমি পিওরসি কে স্কোয়ার বসাইতেছি, বুঝতে পারছো? এখানে দেখো আননোন কিন্তু দুইটা, কে আর হচ্ছে এইচ, তাহলে 3টে সমীকরণ আমার বের হয়ে যাবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে তোমার এই জিনিসগুলো আর কি একটা মনে রাখলে আর একটা মনে থাকে। যদি তুমি শুধু এক্স অক্ষকে স্পর্শ করার বিষয়গুলো মনে রাখতে পারো তাহলে ওইটাকে উল্টা করে লিখলে কিন্তু বাকিগুলো আসবে, বুঝতে পারছো? সো টেকনিক খাটা এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। সো এখন দেখো এটা হচ্ছে একটা ঘটনা গেল। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কী ঘটনা ঘটে, মানে 4টা ঘটনা ঘটতে পারে, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে 4টা ঘটনা ঘটতে পারে। এখন এই দুইটাকে একত্র করে লিখি, মানে একটা বৃত্ত ধরো এক্স অক্ষকেও স্পর্শ করছে আর ওয়াই অক্ষকেও স্পর্শ করছে, এটা আর কি এই দুইটাকে মিলিয়ে লিখবো যে একটা বৃত্ত তুমি বলতে পারো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে এখানে দেখো আরো মজার জিনিস আসবে। যদি হয় তাহলে দেখো ঘটনাটা কি হয়, ধরো আমি আগে একটা বৃত্ত এঁকে দিই, একটু বড় করে আঁকলাম, এখানে আরো হিজিবিজি জিনিস আসবে। এই হচ্ছে ঘটনা। সো এখন উভয় অক্ষকে স্পর্শ করে দেবো আর কি আমি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ ধরো আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। যদি হয় তাহলে এটা হচ্ছে আমার এক্স প্রাইম, ওয়াই প্রাইম মূল বিন্দু, এটার কেন্দ্র হচ্ছে সি, এটা হচ্ছে আমার মাইনাস এফ জি মাইনাস এফ, এরকম। তাহলে দেখো এখানে কতগুলো জিনিস আমি জানি। সো আমি কি করি দেখো, এই সি বিন্দু হচ্ছে ধরো একটা লম্ব বিন্দু দিলাম, এটা মানে সি এ, এটা লম্ব আর কি সি এ, আর এখানে একটা লম্ব বিন্দু সিবি। বি এটা এই বিন্দু আর কি, বুঝতে পারছো? মানে সি এ সিবি লম্ব। তাহলে দেখো আমার এই ও এটা কি হবে মাইনাসের জি, আর তুমি বলতে পারো ও বিটা ছিল আমার মাইনাসের এফ, ঠিক আছে?
তাহলে তুমি বলতে পারো যে আমার ও এ বা তোমাদের এই যে বিসি আছে বা সিবি, এটা কিন্তু মাইনাসের জি, মানে এরকম। এটা হচ্ছে আমার মাইনাসের জি, কারণ এটা হচ্ছে আমার মাইনাসের জি কিন্তু। আর এটা কিন্তু আমার দেখো মাইনাসের এফ, তাহলে এটা কিন্তু আমার মাইনাসের এফ, মানে ওবি আর হচ্ছে এসি মাইনাসের এফ। সো এখন ফার্স্টে দেখো, যেহেতু আমার এক্স অক্ষকে স্পর্শ করে, তবে কেন্দ্রের তোমাদের কোটির মান হবে তোমাদের কি, দেখো এখানে যেহেতু আমার এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমার যে কেন্দ্রের কোটির মান হবে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। সো এরকম হয় আর কি, মানে তোমাদের এইটা প্রথম ক্ষেত্রের জন্য কেন্দ্রের কোটির মান হবে হচ্ছে আর ইকুয়াল টু বলতে পারবে তোমরা মাইনাস এইটা, যদি এক্স অক্ষকে স্পর্শ করছে আর কি, বা কে এর মানও বলতে পারবা, সমস্যা নাই, বুঝতে পারছো। আর সেমভাবে যেহেতু আমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এটা অন্য কালে দিয়ে একটু, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমার আর ইকুয়াল টু কী হয়, ব্যাসার্ধ হচ্ছে তোমার কেন্দ্রের ভুজের মান, মানে মাইনাসের জি বা এই মডুলাস দিয়ে লিখলাম আর কি, এরকম হয়, বুঝতে পারছো। এক্স অক্ষকে স্পর্শ করলে আমার কেন্দ্রের কোটির মান হবে বৃত্তের ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমার কেন্দ্রের ভুজের মান হয় কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। সো এখন দেখো আমার কথা হচ্ছে, আমার দেখো মাইনাস জি মাইনাস এফ, মানে এইচ কমা কে আলাদা হতে পারে, বা মাইনাস জি মাইনাস এফ কিন্তু আলাদা হতে পারে, কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আলাদা না, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেমই, বুঝতে পারছো। তার মানে আসল কথা, এখানে বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমার মাইনাস জি এর মান আর হচ্ছে মাইনাস এফ এর মান কিন্তু সমান হবে, বা জি এর মান বা এফ এর মান সমান হবে, বা তুমি বলতে পারো এইচ এর মান আর কে এর মান কিন্তু আমার সমান হবে আর কি, ঠিক আছে। সো তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তবে জি এর মান বা বলতে পারো যে এফ এর মান সমান হবে, জি এর মান আর এফ এর মান কিন্তু সমান হবে, বা এস এর মান এবং কে এর মান কিন্তু আমার সমান হবে আর কি, ঠিক আছে। মানে কেন্দ্রের ভুজ আর কেন্দ্রের কোটির মান কিন্তু আমার সমান হবে, ঠিক আছে। তাহলে আমি এটা প্রথম থেকে লিখে দিই যে এক নাম্বার যে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে আর ইকুয়াল টু এরকম ছিল যে মাইনাসের এফ ইকুয়াল টু কে, এরকম ছিল কে এর মান। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এরকম ছিল আর ইকুয়াল টু তোমাদের এরকম ছিল যে মাইনাসের জি ইকুয়াল টু এইচ এর মান আর কি, ঠিক আছে। আর ইকুয়াল টু এরকম, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে স্পর্শ করলে তোমার এরকম হবে যে আর ইকুয়াল টু যেটাই হোক, যেমন তুমি বলতে পারো যে মাইনাস এফ ইকুয়াল টু মাইনাসের জি ইকুয়াল টু কে, মানে কে এর মান ইকুয়াল টু এইচ এর মান, যেটা লেখো সেটাই হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা, তাহলে আমি তিনটাই লিখতে পারবো। সুতরাং যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ স্পর্শ করে, তাহলে এরকম হবে যে মানে ঘটনাটা কি হয়, দেখো এখানে আমার আমি আগেই বলছি যে তোমার মাইনাস জি মাইনাস এফ আলাদা হতে পারে, বা এইচ কমা কে আলাদা হতে পারে, কিন্তু ব্যাসার্ধ তো সবগুলো সমান। সো ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে কিন্তু আমার মাইনাস জি আর মাইনাস এফ এর মানটা সমান, বা তুমি বলতে পারো যে আমার কি এইচ আর কে এর মানটা কিন্তু আমার সমান আসতেছে এখানে, ঠিক আছে। বা তাহলে দেখো এরকম আসবে তোমার, আমি এই ঘটনা থেকে এরকম লিখতে পারি যে এখানে তোমার মাইনাস জি এর মানটা আমার আসবে কি ইকুয়াল টু এফ এর মান মাইনাস এফ এর মান, বা এরকম আসবে যে জি এর মানটা আসবে হচ্ছে আমার এফ এর মান, বা বলতে পারবে যে তোমার এইচ এর মান হবে কে এর মান সমান হবে আর কি, ঠিক আছে। কারণ ব্যাসার্ধ তো সমান ভাই, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার প্রথম জিনিস, মানে মানগুলো কিন্তু সব সমান আসতেছে, হ্যাঁ। সো এই জন্য আমি বলছি যে তোমাদের এইচ কমা কে আলাদা হতে পারে, বা মাইনাস জি আর মাইনাস এফ আলাদা হতে পারে, কিন্তু আমার ব্যাসার্ধ কিন্তু সবগুলো সমান। এই জন্য আমার মানগুলো কিন্তু সমান হতেছে, মানে মাইনাস জি এর মান আর এফ এর মানটা কিন্তু সমান হবে, বা জি এর মান এফ এর মান সমান হবে, বা এস এর মান কে এর মান সমান হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। তার মানে এটা আমি বলতে পারবো যে এই তিনটা জিনিস থেকে বলা যায় যে কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোটির মান কিন্তু সমান। মান আর কেন্দ্রের কোটির মান সমান হবে, কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোটির মান কিন্তু সমান হবে, বুঝতে পারছো।
এখন দ্বিতীয়ত আমরা যে জিনিসটা জানতাম, যেমন যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা কি জানতাম দেখো, 2 নম্বর, যদি এক্স অক্ষকে স্পর্শ করে করলে আমরা জানতাম হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় আর কি, বা ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তখন কি হয়, এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে এরকম আসবে। সুতরাং উভয় অক্ষকে স্পর্শ করলে এরকম আসবে তোমাদের জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার আসবে, বা এরকম বলতে পারো তোমরা, বা ইকুয়াল টু সি আসবে, বা এটা লেখা যায় যে এইচ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, সি আসবে, এটাও লেখা যায় আর কি। দেখো বুঝো কি না, যে কোনটা লেখা যাবে আর কি, বুঝতে পারছো? কারণ আমরা একটু আগে দেখছি এখানে বৃত্তের ব্যাসার্ধ যদি সমান, তাহলে কি আমার জি এর মান আর এফ এর মান যদি সমান হচ্ছে তাহলে অবশ্যই জি স্কোয়ার এফ স্কোয়ার মান তো সমান হবে, বা আগে কি আমার এইচ এর মান কে এর মান সমান আছে, তাহলে এইচ স্কোয়ার কে এর মান তো সমান হবে আর কি, কে স্কোয়ার মান তো সমান হবে আর কি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর ক্ষেত্রে আমি যদি বৃত্তের সমীকরণগুলো লিখি, এখানে অনেকগুলো সমীকরণ লেখা যাবে। 3 নম্বর হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ তোমার 1 নম্বর এইভাবে লিখতে পারবা, যেমন 1 নম্বরের ক্ষেত্রে তুমি দুইটা ধরো, একটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার, সবগুলো জি দিয়ে লিখলাম ইকুয়াল টু 0। দেখো এখানে জাস্ট একটা আননোন আছে, শুধু জি, আমার দুইটা আননোন নাই, তিনটাও নাই, ঠিক আছে, কত ইজি। সেমভাবে তুমি সবগুলো এফ দিয়ে লিখতে পারো, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2f(x) এরকম আসে, 2f(x) প্লাস 2fy প্লাস হচ্ছে তোমার এফ স্কোয়ার ইকুয়াল টু 0 এরকম আসে। হ্যাঁ, 2f(x) প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার 0, সো এটাও লিখতে পারবা। এখানে একটা আননোন শুধু এফ। তারপরে তুমি 2 নাম্বার মানে আগের মতো লিখতে পারবা, যেমন এখানে এইরকম একটা সমীকরণ ছিল, এইচ কমকে দিয়ে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে এইচ আর কে তো সমান, তাহলে সবগুলো এইচ দিয়ে লেখো, ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু কি আমার তোমাদের এইচ স্কোয়ার। ঠিক আছে, কারণ দেখো এখানে এইচটাও কিন্তু আমার সমানই ছিল আর কি। ঠিক আছে, সো এইচ স্কোয়ার কেন লিখলাম, কারণ মডুলাস অফ তোমাদের স্কোয়ার, এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার একই কথা। সো বা তুমি কে দিয়ে লিখতে পারো, যেমন এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, এটাও লিখতে পারো, এটাও লেখা যায়। বা 3 নাম্বার ওই কিতাব স্যার যেভাবে লেখা ওভাবে লিখতে পারো, যেমন তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2h(x) মাইনাসের 2hy প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা লিখতে পারো, সরি 0। বা এরকম লিখতে পারো তুমি যে এক্স স্কোয়ার প্লাস কে দিয়ে লিখতে পারো সব, ওয়াই স্কোয়ার মাইনাসের 2kx মাইনাসের 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এই তুমি ছয়টার ক্ষেত্রে যে কোনোটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। মানে জি দিয়ে লিখলে সবগুলো জি দিয়ে লিখবা, এফ দিয়ে লিখলে সবগুলো এফ দিয়ে লিখবা, কে দিয়ে লিখলে সব কে দিয়ে, এইচ দিয়ে লিখলে সব এইচ দিয়ে লিখবা আর কি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ব্যাপার। কারণ এখানে আমরা দেখছি কেন্দ্রের ভুজ আর কেন্দ্রের কোটির মান কিন্তু সমান আর কি, আর সি তো ধ্রুবকই আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? তাহলে দেখো জিনিসগুলো কত ইজি হয়ে যায় যখন আমি দেখি যে আমার কি হয়, যে একটা বৃত্ত এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে মানে উভয় অক্ষকে স্পর্শ করে। সো এটা যদি বোঝো তাহলে আমরা আর একটু ডিপলি আর কিছু দেখি, যেমন এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে। সো তোমরা এরকম দেখতে পারো, যেমন এক্স অক্ষের জন্য আমি 3টা ছবি দেখি। এক্স অক্ষের জন্য আমি জাস্ট 3টা ছবি আঁকি ছোটো ছোটো করে।
একটা করে জানবা আর নতুন নতুন জিনিস আর কি আবিষ্কার হবে। সো এখন দেখো আমি কি করি, ধরো এটা হচ্ছে আমার ছোট করে আঁকা দরকার। এর একটা ছবি আঁকলাম, আর আরেকটা হচ্ছে এরকম। শিট, এরকম একটা, এটা জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করছে, আর আরেকটা হচ্ছে ধরো এরকম। সো এই তিনটা ছবি আমি আঁকলাম আমাকে ছোট করে, দেখা যাচ্ছে কি না দেখো একটু। এটা হচ্ছে আমার কেন্দ্র, এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র আর কি। সো এখন দেখো যে এই তিনটা ছবি আসলে এক্স অক্ষের জন্য করতে পারে। সো এখন দেখো প্রথম ছবিতে আমার এক্স অক্ষকে কিন্তু আমার বৃত্তটা সেট করছে, ঠিক আছে, বা এক্স অক্ষটা কিন্তু আমার বৃত্তটাকে সেট করছে। দ্বিতীয় ছবিতে কিন্তু আমার এক্স অক্ষকে স্পর্শ করছে, আর তৃতীয় ছবিতে কি স্পর্শ স্পর্শ বা সেট কোনোটাই কিন্তু করে নাই আর কি। এখন দেখো এই তিনটা ঘটনা কিন্তু আমার মেনলি এক্স অক্ষের সাথে ঘটতে পারে। সো এক্স অক্ষের সাথে যদি ঘটতে পারে তাহলে দেখো এখানে কি হয়, তাহলে দেখো এখান থেকে যে একটা বৃত্ত কি এক্স অক্ষকে আমার সেট করবে নাকি স্পর্শ করবে নাকি কোনটাই করবে না, সেটা আমি আসলে কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্যই আমরা এই কনসেপ্টে আসছি। যেমন আমরা জানতাম যে তোমাদের যদি একটা মানে বৃত্তকে এক্স অক্ষে কী করে সেট করে, তাহলে ওই ছেদাংশের বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য ছিল এরকম, যে এটা 2√g² - c এরকম ছিল, g² - c। এখন দেখো এটা হচ্ছে খণ্ডিতাংশের দৈর্ঘ্য। সো এখন দেখো আমরা যদি আমরা কিন্তু একটা জিনিস জানি যে রুটের ভিতরে দেখো, রুটের ভিতরে কী আছে, g² - c। এখন রুটের ভেতর যদি আমার কোনো বাস্তব মান আসে বা পজিটিভ মান আসে, তোমাদের মানে রুটের ভেতর যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আমরা এই জায়গাটা একটা বাস্তব মান পাবো, বুঝতে পারছো? মানে এটা কিন্তু একটা বাস্তব মান, মানে রুটের ভেতর যদি পজিটিভ আসে তাহলে প্লাসের একটা মান পাবো বা বাস্তব একটা মান পাবো, তোমরা তো এটা জানো। আর যদি দেখো শূন্য আসলেও কিন্তু রুটের ভেতর যদি শূন্য আসে তা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা কি মানে একটা বাস্তব একটা মান পাবো আর কি, কারণ 0 একটা বাস্তব মান। হ্যাঁ, কিন্তু রুটের ভেতরে যদি মাইনাস চলে আসলে তাহলে তখন কিন্তু আমরা কিন্তু এখানে কোনো বাস্তব মান পাবো না, বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে যে আমার এখানে দেখো g² - c ছিল, মানে রুটের ভেতরে এরকম আর কি 2 × √g² - c। সো দেখো এখানে g² হচ্ছে পজিটিভ আর সিটা হচ্ছে আমার নেগেটিভ, কারণ সির সামনে কিন্তু আমার মাইনাস আছে আর কি, ঠিক আছে। তার মানে যদি আমার জিটা যদি আমার g² যদি আমার সি থেকে বড় হয় তাহলে কিন্তু আমি রুটের ভিতরে কী আসবে, আমি একটা পজিটিভ মান পাবো আর কি, বা বাস্তব মান পাবো। আর জির মান যদি আমি যদি এখানে প্লাস মান পাই, তবে এর অর্থ হচ্ছে আমার এখানে কি এক্স অক্ষকে সে সত্যিকার অর্থে কিন্তু আমার কি করছে, মানে এক্স অক্ষ থেকে একটা অংশ সে কেটে নিচ্ছে আর কি, বুঝতে পারছো আমার কথা? মানে ছেদক অংশের একটা কি দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে প্রথম ছবির জন্য এরকম আমি বলতে হবে যে g² - c, বুঝতে পারছো? g² - c দেখে আমার কি হয়েছে, দেখো এখানে রুটের ভেতরে পজিটিভ মান আছে, রুটের ভেতরে পজিটিভ মান আসা কি আমি জানি যে এখানে একটা কি আমার বাস্তব মান হবে। বাস্তব মান ধরো যে 2 আসছে বা 3 আসছে, 2 3 এগুলা কি বাস্তব মান। 2 3 বাস্তব মান হওয়া মানে কি, ধরো এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 বা এই দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে কি অবশ্যই আবার কি সত্যিকার অর্থে কি 2 অংশ কেটে নিয়েছে বা 3 অংশ কেটে নিয়েছে, মানে তোমাদের এক্স অক্ষটা আমার ওই বৃত্ত থেকে এই অংশটা কেটে নিয়েছে, 2 অংশ বা 3 অংশ কেটে নিয়েছে। তার মানে কি এখানে অবশ্যই কি আমার g² যদি গ্রেটার দেন c হয় তাহলে অবশ্যই আমি কি এখানে বাস্তব মান পাবো, বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু বোঝা যাইতেছে আমাদের ঘটনাটা কি করতেছে।
তাহলে তুমি যদি মানে কোনো একটা বৃত্তের সমীকরণে যদি জি স্কোয়ার করে দেখো যে সি হতে বড় আসছে, তখন বুঝতে পারবা যে আমার ওই বৃত্তটা এক্স অক্ষকে কী করছে, যে ছেদ করছে। বুঝতে পারছো? যে কোনো একটা বৃত্তের সমীকরণে তুমি ওখানে জি স্কোয়ারটা বের করবা, যদি দেখো যে ওইটা আমার কী হচ্ছে, জি স্কোয়ারটা সি মান হতে বড় আসছে, তাহলে বুঝতে পারবা যে আমার কী করছে, যে এক্স অক্ষকে কী করছে, যে ওই বৃত্তটা আমার এক্স অক্ষকে ছেদ করছে। বুঝতে পারছো? আবার দেখো আমরা একটা জিনিস শিখছি যে যদি তোমার এক্স অক্ষকে স্পর্শ করে মানে বৃত্তটা, তাহলে আমরা একটু আগে শিখছি যে তখন কিন্তু জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। এই মাত্রই শিখলাম আর কি, জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। ঠিক আছে? সো জি স্কোয়ার ইকুয়াল টু সি হলে কী হয় দেখো, আমার রুটের ভিতরে কিন্তু আমার এখানে শূন্য চলে আসছে, তার মানে এখানে একটা মান কিন্তু আমার কি মানে এটা কিন্তু একটা বাস্তব মান। বুঝতে পারছো? তাহলে আমার কি আসছে দেখো, এই বাস্তব মান বলতে জি স্কোয়ার মাইনাস সি করলে জিরো আসলে পুরোটা জিরো চলে আসতেছে। জিরো চলে আসা মানে কি বাস্তব মান অবশ্যই, কিন্তু আমার এর দৈর্ঘ্যটা কিন্তু শূন্য চলে আসছে, মানে খণ্ডিত অংশের বা এক্সের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা শূন্য চলে আসতেছে। এই জন্য কি আমার এখানে দেখো কোনো অংশ সে কাইটা নেওয়া নেই। বুঝতে পারছো? মানে জি স্কোয়ার আর সি এর মান কিন্তু সমান হয়ে গেছে, যার কারণে আমার রুটের নিচে জিরো চলে আসছে। ওকে, ঠিক আছে? সো তাহলে জি স্কোয়ার রুট সি হলে বৃত্তটাকে এক্স অক্ষ কী করবে, আমার স্পর্শ করবে, মানে ওখানে কি কোনো খণ্ডিত অংশ বা খণ্ডিত অংশ থাকতেছে না আর কি। ঠিক আছে? কিন্তু বাইরের চান যদি এরকম হয় যে জি স্কোয়ার থেকে মানে সিটা যদি বড় হয়, তাহলে কিন্তু আমার রুটের ভিতরে মাইনাস চলে আসতেছে। বুঝতে পারছি? রুটের ভিতরে কিন্তু আমার মাইনাস চলে আসতেছে, মানে রুটের ভিতরে মাইনাস চলে আসতেছে। আর রুটের ভিতরে মাইনাস মান আসলা মানে কি, মানে তুমি কিন্তু এখানে কিন্তু কোনো বাস্তব মান পাবা, মানে এই যে কর্তৃত্ব অংশ যে করতেছো এখানে কোনো বাস্তব মান পাবা না, এখানে পাবা তুমি কাল্পনিক বা অবাস্তব মান বলবা, কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার পাবা আর কি। ঠিক আছে? কোনো বাস্তব মান পাবা না আর কি। ঠিক আছে? মানে বাস্তবে সেই এক্স অক্ষকে কী করছে, এক্স অক্ষ থেকে কোনো অংশ কেটে নেয় নাই আর কি। ঠিক আছে? বা তোমাদের বলতে পারো যে এক্স অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে নেয় আর কি, বা স্পর্শ করে নেয় আর কি। হ্যাঁ, সেটা একদম কী হয়েছে, আমার বাইরে আছে। দেখো ও কিন্তু একদম বাইরে আছে, ও কিন্তু এক্স অক্ষ থেকে কোনো অংশ কেটে নেয় না, বা এক্স অক্ষকে কি স্পর্শ করে নেয় আর কি। বুঝতে পারছো? এই জন্য আর কি জি স্কোয়ার ইকুয়াল টু গ্রেটার দেন সি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে সে কী করছে, এক্স অক্ষ থেকে ছেদও করে নাই, স্পর্শ করে নাই। বুঝতে পারছো? মানে এক্স অক্ষ থেকে সে কি দূরে আছে বলতে পারবা, বা স্পর্শ বা ছেদ কোনোটাই করে নাই। বুঝতে পারছি? এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমি এখানে মেইনলি হচ্ছে কোন জিনিসটা দিয়ে এটা পরীক্ষা করছি, এটা হচ্ছে এক্স অক্ষের ছেদক অংশ বা ছেদক অংশ দিয়ে, মানে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি দিয়ে। সো এখানে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সির ক্ষেত্রে আমি যদি দেখছি যে জি স্কোয়ার যদি বড় হয়, তাহলে এই টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সির একটা বাস্তব মান পাবো, তার মানে কি সত্যি সত্যি একটা অংশ কাটে নিচ্ছে, বা টু বা থ্রি একটা অংশ কাটে নিচ্ছে বলতে পারবা। আর যদি এটা জিরো চলে আসে, তাহলে কি কোনো অংশ কেটে নেয় না, মানে ছেদক অংশটা জিরো চলে আসছে। বাইরের চান যদি সিটা বড় হয়ে যায় জি স্কোয়ার থেকে, তাহলে কি আমার রুটের ভিতরে মাইনাস চলে আসছে। রুটের ভিতরে মাইনাস আসা মানে কি, মানে দৈর্ঘ্যটা কি কাল্পনিক হয়ে গেছে, মানে এক্স অক্ষের যে খণ্ডিত অংশ দৈর্ঘ্য ছিল ওটা কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার হয়ে গেছে, বা ওটা হচ্ছে তোমার অবাস্তব একটা জিনিস হয়ে গেছে আর কি। ঠিক আছে? সো এই জন্য আর কি সে বাস্তবে কিন্তু কোনো অংশ কাটা নেয় নাই আর কি, অবাস্তবে কাটা নিয়েছে বলতে পারবা তুমি। ঠিক আছে? সো বাস্তবে অংশ কোনো কাটা নেয় নাই বা স্পর্শ করে নাই দেখে সে কী হয়েছে, আমার এক্স অক্ষের বাইরে অবস্থান হচ্ছে। দেখো এক্স অক্ষ থেকে সে বাইরে অবস্থান করছে। ঠিক আছে? তাহলে তুমি এখানে বলতে পারবা যে যদি জি স্কোয়ার ইজ গ্রেটার দেন সি হয়, তবে কি এক্স অক্ষকে ছেদ করছে, আর জি স্কোয়ার আর ইকুয়াল টু সি হলে এক্স অক্ষকে স্পর্শ করছে। আর যদি তোমার কি জি স্কোয়ার ইজ লেস দেন সি হয়, তাহলে কি আমার এক্স অক্ষকে সে ছেদ ও স্পর্শ কোনটাই করে না, সে কি এক্স অক্ষের বাইরে অবস্থিত হবে আর কি। বা তুমি বলতে পারো যে বৃত্তের বাইরে এক্স অক্ষ থাকবে। ঠিক আছে? সো এখন ওয়াই অক্ষের জন্য তুমি তিনটা ছবি দেখাতে পারো, যেমন ওয়াই অক্ষের জন্য সেমভাবে ওয়াই অক্ষের জন্য তুমি এরকম দেখাতে পারবে, ধরো
সো ধরো এটা হচ্ছে প্রথম ছবিটা এরকম, আর দ্বিতীয় ছবিটা ধরো এরকম। আর 3 নম্বরটা ছবিটা আগের মতো আর কি। সো তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়গুলো কি ঘটনা করতেছে এখানে। সো এখন দেখো ওয়াই অক্ষের জন্য আমরা 3টা ছবি আঁকছি আর কি। সো এখন দেখো যদি তোমার এরকম হয়, যেমন এখানে আমরা যেটা জানি যে এখানে যদি ওয়াই অক্ষকে কী করে সেট করে, তাহলে এটা ছিল আমাদের কি 2√(f² - c) এটা জানতাম। আর যদি এটা হচ্ছে আমার ফিগার 1, একটু দেখে দেখ, fig1, এটা ফিগার 2 fig02, এটা হচ্ছে ফিগার 3, 3টা ঘর নিয়ে করতে পারে। সো এখানেও সেম আমার ফিগার 1, ফিগার 02, 03, ঠিক আছে, 3টা গণ্য করতে পারে। সো এটার ক্ষেত্রে দেখো আমার কি আসছে, দেখো এখানে আমার ছিল হচ্ছে √(f²-c). সো এখানে f²টা কিন্তু c থেকে বড় হবে, যদি বড় হয় তাহলে এখানে বাস্তব মান পাবো, তার মানে কি বাস্তবের c কিছু একটা অংশ কাটে নিয়েছে আর কি। সো এখানে হবে f²(c). আর এখানে দেখো f² আর c-টা কিন্তু সমান হবে। সমান হলে কি হবে, কারণ সমান হলে c স্পর্শ করবে, আর সমান হলে কি আমার দৈর্ঘ্যটা শূন্য হয়ে যাবে পুরোটা, মানে 2√(f²-c) কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমার কি f² = c এটা। আর 3 নম্বর ক্ষেত্রে তোমার এখানে কি আসবে, দেখো এখানে আমার f² থেকে c-টা বড় হবে আর কি। যদি বড় হয় তাহলে দেখো রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে। রুটের ভিতরে নেগেটিভ চলে আসা মানে কি এটা ইমাজিনারি নাম্বার বা একটা অবাস্তব ঘটনা ঘটবে আর কি, বা অবাস্তব একটা মান পাওয়া যাবে। অবাস্তব মানে কি, মানে বাস্তবে সে কিন্তু তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করে নাই, বা স্পর্শকে বা ওয়াই অক্ষকে সেট করে নাই, মানে কাল্পনিকভাবে সেট করছে বা কাল্পনিকভাবে স্পর্শ করছে, কাল্পনিকভাবে সেট করছে আর কি, কিন্তু তোমার বাস্তবে কি স্পর্শ বা সেট কোনোটাই করে নাই আর কি। সো এই জন্য কি বাস্তবে কি হবে, আমার ওয়াই অক্ষটা কি আমার বলতে পারো যে বৃত্তের বাইরে হবে, বাইরে অবস্থিত হবে। সো বাস্তবে স্পর্শ বা সেট কোনোটাই করবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে ঘটনা। তার মানে বৃত্তটা আসলে মানে কেমন হবে সেটা কিন্তু আমরা এভাবে মানে মিন করতেছি বা বুঝতে পারতেছি এভাবে। সো আসলে এরকম তোমরা আরও ছবি আঁকতে পারবা, কিন্তু আমার মনে হয় যে এটা মোটামুটি বুঝতে পারছো। সো আরও ছবি বলতে তোমরা এরকম দূরে দূরে করে ছবি নিয়ে আঁকতে পারবা, যেমন g², c, তারপরে f², c, এরকম করে দুটো দুটো ছবি নিয়ে তোমরা আরও ছবি আঁকতে পারবা। সো ঘটনা আসলে একই। সো এই 3টা ছবি নিয়ে আমরা দেখলেই হয়। সো আশা করি আর কি বুঝতে পারছো। যেমন আমি যদি আর একটা ছবি দেখাই তোমাদের, মানে 2টা একসাথে করে নেব, যেমন x অক্ষ ও y অক্ষ আর কি, উভয় অক্ষর জন্য আর কি, ঠিক আছে। এতক্ষণ তো একটা করে দেখাইছি, যেমন সেম জিনিসটাকে একসাথে লিখবো, যেমন x অক্ষ ও y অক্ষ আর কি, বা তুমি বলতে x ও y অক্ষ বা উভয় অক্ষর জন্য, ঠিক আছে। মানে x অক্ষ প্লাস y অক্ষ কীভাবে আছে সেটা আর কি একসাথে দেখবো আর কি। সো সেটা দেখার জন্য আমি কী করি, এরকম বড় করে আঁকি, বুঝতে পারছো, এইভাবে আঁকি, এইভাবে আঁকবো। আচ্ছা এইভাবে আঁকি আর কি। সো এরকম আমি ধরো 4টা ছবির মতো আঁকি।
মানে তোমার এখানে জি আর এফ দুটোই তুমি দেখাতে পারবা সি এর সাথে কম্পেয়ার করে। এরকম তো দেখো প্রথম বৃত্তটা যদি আমি বলি এরকম যে ধরো ও এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরো দুইটা এরকম, একটু বড় হলে ভালো হতো আর কি। ধরো এরকম আর কি। ছোট হয়ে গেলে দেখো এটা হচ্ছে আমার কেন্দ্র। সো এই ভিতরে দেখো এক্স অক্ষ থেকে একটা অংশ কাটে নিয়েছে, আবার কি ওয়াই অক্ষ থেকে কিন্তু একটা অংশ কাটে নিয়েছে আর কি। সো এই যে এক্স অক্ষ থেকে যে অংশ কাটে নিয়েছে এটা ছিল আমাদের 2√(g² - c), আর এই যে ওয়াই অক্ষ থেকে যে অংশ কাটে নিয়েছে এই অংশটা এটাকে আমি বলছি হচ্ছে তোমার 2√f² - c, 2√f² - c এটা। সো এইখানে আমার কি ঘটনা ঘটছে দেখো, এখানে হচ্ছে আমার যেহেতু সত্যিকার অর্থে কেটে নিয়েছে আর কি, মানে তোমাদের কি বলে এক্স অক্ষ থেকে সত্যিকার অংশ কেটে নিয়েছে, তাহলে অবশ্যই এখানে g² c হবে, কারণ এটা হলে তো বাস্তব মান আসবে। এখানে বাস্তব মান আসলে কি আমি একটা পাবো, আর এখানেও কিন্তু সত্যিকার অর্থেই কাটে নিয়েছে, তাহলে অবশ্যই এখানে কি f² c, কারণ f² c হলে কি আমি এখানে বাস্তব মান পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ফিগার 1 নাম্বার। এবার দেখো তোমাদের দ্বিতীয় যদি আরেকটা দেখাই, যেমন দ্বিতীয়টা দেখো এখানে ধরো এরকম। সো এটা হচ্ছে আমার কেন্দ্র ছিল। সো এখানে দেখো ওই এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কোনো অক্ষকে স্পর্শ করে নাই বা ছেদও করে নাই, তাহলে এটার ক্ষেত্রে আমি বলতে পারবো প্রথমে বলতে পারবো যে যেহেতু ছেদ স্পর্শ কোনটাই করে না, তাহলে এখানে অবশ্যই আমি বলতে পারবো যে g² থেকে কিন্তু আমার সিটা বড়। সেমভাবে f² থেকে আমার সিটা বড় হবে, কারণ এখানে ছেদ স্পর্শ কোনটাই করে না, মানে কি এখানে রুটের ভেতরে মাইনাস চলে আসছে, তার মানে এখানে কোনো বাস্তব মান আমি পাবো না, মানে বাস্তব কোনো দৈর্ঘ্য পাবো না, অবাস্তব পাবো। তার মানে অবশ্যই এক্স অক্ষ ওয়াই অক্ষ কী আছে আমার তোমার বৃত্তের বাইরে আছে। বুঝতে পারছো? তো তখন এরকম বৃত্ত পাওয়া যাবে। এবার এটা হচ্ছে আমার ফিগার 2, এবার ফিগার 3 এটা, আর এটা হচ্ছে 4। ঠিক আছে, সো ধরো এরকম একটা। এবার 3 নাম্বার ধরো আমার এক্স অক্ষকে ধরো সেট করছে আর ওয়াই অক্ষকে কিছুই করা নাই। সো এখানে দেখো এক্স অক্ষকে সেট করছে। সো এক্স অক্ষকে যদি সেট করে, সরি এক্স অক্ষকে এক্স অক্ষ থেকে এক্স অক্ষকে সেট করছে বা একটা অংশ কাটে নিচ্ছে, তাহলে অবশ্যই এখানে বলতে পারবো আমি যে g², কিন্তু দেখো এখানে ওয়াই অক্ষকে স্পর্শ বা সেট কোনো কিছুই করে নাই, তাহলে এখানে অবশ্যই সি হবে এরকম। বুঝতে পারছো? সো এরপরে 4 নাম্বার যদি দেখো এরকম, যে ধরো সো এটা হচ্ছে তোমাদের দেখো এটা কিন্তু দৈর্ঘ্য ছিল মানে তোমাদের 2√g² - c। সেমভাবে তুমি এটার অপোজিটটা আঁকতে পারো, মানে এটা আর কি। দেখো এখানে আমার ওয়াই অক্ষ থেকে একটা অংশ কাট নিয়েছে, মানে 2√f² - c আছে, কিন্তু এক্স অক্ষকে স্পর্শ বা কিছুই করে না, তাহলে g² c হবে।
আর এফ স্কোয়ার সি হবে আর কি, ঠিক আছে এইরকম। সো সবসময় তো তোমাকে ভাই এরকম মানে একটা অক্ষর দিয়ে জিজ্ঞেস করবে না, এই যে যে করছে আগেরগুলো, ঠিক আছে। সো এরকম দুইটা এক্স অক্ষ ওয়াই অক্ষ তো সবসময় থাকবে, হ্যাঁ। সো এই জন্য আর কি দুইটা নিয়ে চিন্তা করতে পারো তুমি। সো এই জন্য আসলে বৃত্তটা আমার মানে কেমন সেটা বোঝার জন্য আমার দুইটা অক্ষ নিয়ে কিন্তু চিন্তা করতে হয়। সো এই জন্য আমি দেখালাম আর কি। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আরও সুই ভাই আঁকা যায়, এটা তুমি এখানে একটাকে স্পর্শ করে দেখো, এটাকে আমি কি করতে পারি, একটা স্পর্শ করে এটাকে দেখো এখানে এখানে স্পর্শ করতে পারি, ওর থেকে সেট করে নিতে পারি, আবার কি ওকে স্পর্শ করতে পারি, ওর থেকে সেট করে নিতে পারি, বা দুটাকেই আমি স্পর্শ করাতে পারি, এরকম করতে পারি, বুঝতে পারছো। সো তোমরা নিজে নিজে আর কি আরও কয়েকটা কেস যতগুলো পারো আঁকবার, সমস্যা নেই, মানে দুইটা অক্ষ নিয়ে চিন্তা করবা, কারণ বাস্তবিক সব বৃত্তগুলো তো আমরা দুইটা অক্ষ নিয়ে চিন্তা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা বৃত্ত আসলে কীভাবে আঁকতে হয় বা কোন কন্ডিশনে আসে, হ্যাঁ, বা এক্স অক্ষ ওয়াই অক্ষ কোথায় আসে। সো এগুলো সব আর কি বুঝতে পারবে, এ টু জেড সব বুঝতে পারবে এগুলো যদি বুঝো। সো এই হচ্ছে ব্যাপার। সো চেক করে দেখবা আর কি, হ্যাঁ, মানে দুইটা অক্ষ দিয়ে চেক করতে হয় আর কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। সো আমি আর কি এখানে বৃত্ত আমি কীভাবে আঁকবো, সো এক্স অক্ষকে সেট করে আঁকবো নাকি তোমার না কীভাবে সেটা বোঝার জন্য আমরা, হ্যাঁ, এই শর্তগুলো একটু মনে রাখবো বা শর্তগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো আর কি, সেটা বোঝার জন্য আমাদের শর্তগুলো জানা লাগে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা একটা টপিক গেল। এখন পরবর্তী তোমাদের আরেকটা টপিক আছে, মানে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, ভেতর থেকে স্পর্শ করে, বাইরে থেকে স্পর্শ করে। সো সেটা আমি পরে দেখাচ্ছি, তবে এটা বুঝতে পারছো। এগুলো আমি মেনলি কেন দেখাচ্ছি বা এগুলো তোমাদের বইতে মানে একদমই নাই বললেই চলে আর কি, বা কেউ দেখায় না। দেখাইছে আমি একটা কারণে, যাতে তোমরা বুঝতে পারো যে বৃত্তটা আসলে কী বা কীভাবে আঁকে, বা মানে অক্ষগুলা কোথায় আছে, মানে অ্যাকুরেট বৃত্তটা আমি কীভাবে আঁকবো একদম গাণিতিকভাবে। সো আমি যেই জিনিসগুলো দেখাইছি এগুলো অ্যাডমিশনে বলো বা তোমাদের ভবিষ্যতে যত পড়াশোনা করবে সবসময় এগুলো কাজে আসবে। সো এইগুলো মাথা রাখার একটু চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি।